আই গেস আমাকে সময় যেতেছে। ঠিক আছে, তো আজকে হচ্ছে কি আমাদের এসপিএল এর ফার্স্ট লেকচার। সো এসপিএল কি ভাইয়া? এসপিএল হচ্ছে কি আমাদের সি প্রোগ্রামিং এর কিছু অংশ। সো আমরা এর আগে অনেক অংশ যেমন প্রিন্ট অ্যাপ, স্ক্যান অ্যাপ, অনেক ধরনের অ্যারিথমেটিক শিখছি সেখানে। সো এখানে আমরা কিছু আপগ্রেডেড জিনিসগুলো শিখবো, ঠিক আছে, সি প্রোগ্রামিং এর। সো আজকে আসলে সি প্রোগ্রামিং এর অত আপগ্রেডেড কিছুই দেখাবো না এখানে আজকে। জাস্ট আমরা এতদিন যা শিখছি ওইটার একটা রিক্যাপ হবে, এবং হচ্ছে কি আমরা হাউ টু ভিজুয়ালাইজ এ কোড, ম্যানুয়াল ট্রেসিং এই সম্বন্ধে একটু আইডিয়া পাবো, ঠিক আছে। কম্পাইলার কিভাবে কোডকে রিড করে এই সম্বন্ধে একটু আইডিয়া পাবো। সো অ্যাট ফার্স্ট আই শুড ইন্ট্রোডিউস মাই সেলফ। সো আমার নাম হচ্ছে গিয়া আশিস পাল অভি, এবং নিচে এখানে লেখা আছে যে স্লাইড ক্রেডিট হচ্ছে গিয়া সাদমান আলী। ইনি আমার স্যার ছিলেন এবং এই স্লাইডটা উনিই বানিয়েছিলেন। তো তার থেকে পারমিশন নিয়ে আমি আসলে তোমাদের জন্য এই ক্লাসটা রেডি করছি। সো উই শুড বি থ্যাঙ্কফুল টু হিম, ঠিক আছে। সো আমরা ফার্স্টে শুরু করছি কোড ভিজুয়ালাইজেশন কিভাবে করতে হয়। সো আমরা ভিজুয়ালাইজেশন মানে কি এর আগে জেনে নিই। একটা কোড যখন আমরা কোনো একটা যেমন তোমরা কোথায় লেখো, কোড ব্লকসে লেখো, অনেকে ভিএস কোড ইউজ করে। সো যে কোনো একটা এনভায়রনমেন্ট বা যে কোনো একটা প্ল্যাটফর্মে যখন আমরা কোড লিখি তখন ওই কোডটাকে এক্সিকিউট কে করে ভাইয়া? ওই কোডকে কিন্তু এক্সিকিউট করা হচ্ছে গিয়া আমাদের কম্পিউটারে থাকা কম্পাইলার, ঠিক আছে। সো আমরা আসলে এই কোর্সে অ্যাজ এ কম্পাইলার বিহেভ করবো, ঠিক আছে। একটা কম্পাইলার কিভাবে একটা কোডকে পড়ে ওপর থেকে, এই ওপর থেকে নিচ অব্দি কম্পাইলার কিভাবে পড়তে পড়তে আসে, ওইভাবে আমরাও পড়তে পড়তে আসবে এবং আমরাও অ্যাজ এ কম্পাইলার বিহেভ করব। তো ফার্স্ট অফ অল এখানে কম্পাইলার পড়তে পড়তে আসার পর ফার্স্টে এখানে আসে এই লাইনটাতে আসে দেখছে হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ। হোয়াট ডাজ ইট মিন? এই জিনিসটা যদি তুমি না দাও, তুমি যদি কোড ব্লকসে তুমি চেক করতে পারো, অনেকেরই কোড ব্লকসে, বেশিরভাগ মানুষের কোড ব্লকসে যারা কিনা রিসেন্টলি কোড ব্লকস ইনস্টল করছে তাদের কোড ব্লকসে এই জিনিসটা কাজ করবে। মানে আমি সরি, তাদের কোড ব্লকসে তুমি যদি এই জিনিসটা নাও লিখো, হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ, যদি এটা নাও লিখো তাও তাদের কোড পুরোপুরি কাজ করবে যদি এটা নাও লিখো। এখন ভাই এই জিনিসটার মানে কি ছিল? আমরা কিন্তু আগেও বলছি এই জিনিসটার মানে হচ্ছে গিয়া ইনক্লুড stdio ডট এইচ, মানে আমরা এখানে কোড লিখার আগে কম্পাইলারকে বলতেছি যে stdio ডট এইচ নামক স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নামক যে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটাকে কোথায়, মানে সেই লাইব্রেরিটাকে এই কোডের মধ্যে ইনক্লুড করো, সেই লাইব্রেরিটাকে কি করো, এই কোডের মধ্যে ইনক্লুড করো। বিকজ অফ আমরা যদি এটাকে ইনক্লুড না করি এটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে ভাইয়া? যদি আমরা এই লাইব্রেরিটাকে এই কোডের মধ্যে ইনপুট না করি তাহলে হচ্ছে গিয়া এই যে প্রিন্ট এফ ফাংশন, স্ক্যান এফ ফাংশন, তারপরে যে ফরম্যাট স্পেসিফায়ার, এগুলাকে আসলে আমাদের কি বলে কম্পাইলার চিনতে পারবে না যেগুলোর মানে কি, হোয়াট ডাজ ইট মিনস। ও কম্পাইলার আসবে ঠিক এখানে, আসবে ঠিকই, কিন্তু আইসা আইসা যখন দেখবে এখানে লেখা আছে প্রিন্ট এফ, যদি এই ফাংশনটাকে আমরা ইনক্লুড করে রাখি তাহলে কম্পাইলার এখানে আসবে, পড়বে প্রিন্ট এফ, ভিতরে যা আছে। তো প্রিন্ট এফ লেখা দেখে কম্পাইলার বুঝতে পারবে যে আচ্ছা তাহলে আমাকে এখানে কিছু একটা প্রিন্ট করতে বলা হয়েছে। প্রিন্ট এফ ফাংশন দিয়ে কি বুঝবে যে আমাকে এখানে কিছু একটা প্রিন্ট করতে বলা হয়েছে, তারপর একটা ওই কাজ করবে। বাট যদি আমরা এই জিনিসটা না লিখি তাহলে কিন্তু কম্পাইলার আসলে এই প্রিন্ট এফ ফাংশনের মিনিংটা চিনবে না, যেটা মানে কি, ঠিক আছে। সো এই কারণে আসলে আমরা এই ধরনের লাইব্রেরিগুলোকে এখানে ইনক্লুড করে থাকি। বাট তুমি যদি তোমার কি বলে কোড ব্লকসে যদি তুমি এটাকে করে দেখো, এই জিনিসটা বাদ দিয়া এই যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ এই লাইনটাকে যদি বাদ রেখেও তুমি যদি কোডটাকে লিখে রান করার চেষ্টা করো, দেখবা কোড একদম পারফেক্টলি রান করতেছে। বাট তাহলে স্যার আপনি যে বললেন একটু আগে যে ভাই এটা তো কি হতে পারে না, মানে কম্পাইলার তো চিনার কথা না, তো কম্পাইলার চিনলো কিভাবে? সো আমাদের যে কোড ব্লকস আছে না ভাইয়া, কোড ব্লকসটা হচ্ছে গিয়া অনেকটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি। ইউজারের অনেকগুলা ভুলকে এই কোড ব্লকস মানে কি বলে ওভারলুক করে দেয়, ঠিক আছে। এই ধরনের এটা কিন্তু একটা মেজর ভুল, আবার মাইনর ভুলও বলা চলে। সো এই ধরনের জিনিসপত্র কোড ব্লকস কি করে ওভারলুক করে, যার কারণে এটা ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, যার কারণে আমাদের অনেকটা ভুল হইলেও মানে কোড ব্লকস একদম মানে রান হয়ে যায় এবং কম্পাইলার মানে কি করতে পারে, কোডটাকে ভালোভাবে পড়তে পারে, ঠিক আছে। সো আমরা আর কথা না বাড়াই, তো কম্পাইলার আসলে পড়া শুরু করে এই মেইন ফাংশন থেকে পড়া শুরু করে, এক্সিকিউট করা শুরু করে এবং থাইমা যায় কোথায়, যেইখানে এই রিটার্ন শব্দটা পায় ওইখানে যায় কম্পাইলার, থাইমা যায়, ঠিক আছে। সো
এবার মেইন ফাংশন শব্দ পাইলে থেমা যাবে। আচ্ছা, এইবার আসি, এবার হচ্ছে গিয়া ইন্টিজার মেইন, ঠিক আছে, এই মেইন ফাংশন দিয়ে কম্পাইলার পড়া শুরু করে। আচ্ছা, এইবার ফার্স্টে এই লাইনে আসার পর কি দেখলো, ইন্টিজার এক্স লিখা, এর মানে কি ভাইয়া? আচ্ছা, আমরা যে এই যে এক্স নামক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, ওয়াই নামক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, এই ভ্যারিয়েবলগুলা ভ্যালু, এই যে ভ্যালুগুলা যে আমরা ইনিশিয়ালাইজ করছি, এই ভ্যালুগুলা কোথায় স্টোর হইতেছে ভাইয়া, কেউ কি জানো? এটা জানতে হবে। এই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু স্টোর হচ্ছে আমাদের র্যামের ভিতরে, ঠিক আছে? কোথায়? র্যামের ভিতরে। সো এই ভ্যারিয়েবলগুলো কোথায় স্টোর হচ্ছে ভাইয়া? র্যামের ভিতরে। সো আমরা একদম ফার্স্টে শুরু করি। সো কম্পাইলার আসলে এই মেইন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু করে, তারপর যখন এইখানে আসে লিখা কি, ইন্টিজার এক্স, মানে কি র্যামের ভিতরে এক্স এর জন্য ইন্টিজারের সমপরিমাণ একটি জায়গা রাখো। র্যামের ভিতরে এক্স এর জন্য ইন্টিজারের সমপরিমাণ একটি জায়গা রাখো। এখন তুমি যেহেতু র্যামের ভিতরে ইন্টিজারের সমপরিমাণ একটা জায়গা রাখছো, ইন্টিজার কয় বাইট জায়গা দখল করে? আমরা আগে পড়ছি ইন্টিজার 4 বাইট জায়গা দখল করে। তাহলে র্যামের ভিতরে কয় বাইট জায়গা রাখতে হবে এক্স এর জন্য? 4 বাইট জায়গা রাখতে হবে। এবং এই 4 বাইট জায়গা, যে 4 বাইট জায়গা নাম হচ্ছে গিয়া এক্স, তুমি এক্স এর জন্য যে 4 বাইট জায়গা রাখছো, এর মধ্যে তুমি চাইলেও ইন্টিজারের ব্যতীত অন্য কোনো ধরনের ভ্যালু ইনসার্ট করতে পারবে না। তুমি চাইলেও কোনো ক্যারেক্টার ইনসার্ট করতে পারবে না, চাইলেও কোনো ফ্লোটিং টাইপ ভ্যালু ইনসার্ট করতে পারবে না। যদি করে ফেলো তাহলে তোমার তাহলে তোমার কোড একটা কি বলে, তোমার কোড উল্টাপাল্টা বিহেভ করবে, ঠিক আছে? সো এই লাইনের মিন কি, র্যামের ভিতরে ইন্টিজার এক্স এর জন্য একটি ইন্টিজারের সমপরিমাণ জায়গা রাখো। আচ্ছা, তারপর এই লাইন এক্সিকিউট করলো এবং কি করলো, এই যে এই এক্স এর জন্য জায়গা রেখা দিছে, ঠিক আছে? দেন কম্পাইলার এরপর চলে আসে পরের লাইনে আসার পর কি দেখতেছে, ফ্লোট ওয়াই, মানে র্যামের ভিতরে ওয়াই এর জন্য ফ্লোট সমপরিমাণ একটি জায়গা রাখো। এখন ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি বোঝা দেই, এই ফ্লোট কয় বাইট জায়গা খায় ভাইয়া? র্যামের ভিতরে ফ্লোট কয় বাইট জায়গা খায়? ফ্লোটও 4 বাইট জায়গা দখল করে, ঠিক আছে? র্যামের ভিতরে ফ্লোটও 4 বাইট জায়গা দখল করে। এবং তুমি চাইলেও এই মানে যেই 4 বাইট জায়গা এই ওয়াই নামক ফ্লোটের জন্য র্যামের ভিতরে অ্যাসাইন করা হয়েছে বা রাখা হয়েছে, সেই 4 বাইট জায়গায় তুমি ফ্লোটিং ভ্যালু বাদে অন্য কোনো ভ্যালু ইনসার্ট করতে পারবা না। যদি করে ফেলো তাহলে তোমার কম্পিউটার মানে উল্টাপাল্টা বিহেভ করবে, তোমাকে উল্টাপাল্টা মানে আউটপুট শো করবে, ঠিক আছে? সো এর মিন কি আছে, র্যামের ভিতরে ওয়াই এর জন্য ফ্লোটের সমপরিমাণ জায়গা রাখো। সো এই লাইন এক্সিকিউট করার পর কম্পাইলার র্যামের ভিতরে, ধরো যে এই সাইডটা হচ্ছে গিয়ে আমার র্যাম, সো র্যামের ভিতরে ওয়াই এর জন্য কম্পাইলার কি করলো, একটা ফ্লোটিং টাইপ সমপরিমাণ জায়গা রাখলো। এখন তোমার একটা ইনফরমেশন জন্য একটু বোঝা দেই, এই যে এক্স, এখন এখানে কিন্তু এই যে এক্স র্যামের ভিতরে এক্স এর জন্য যে জায়গাটা রাখা হয়েছে, সেই জায়গাটা কার সমপরিমাণ জায়গা? ইন্টিজারের সমপরিমাণ জায়গা। তাহলে এই জায়গার সাইজ কত ভাইয়া? এই জায়গার সাইজ হচ্ছে তোমার 4 বাইট। এই জায়গার সাইজ কত? 4 বাইট। আচ্ছা, তাহলে এই যে ফ্লোট ওয়াই, মানে ওয়াই এর জন্য র্যামের ভিতরে ফ্লোট সমপরিমাণ জায়গা রাখা হয়েছে। ফ্লোট জন্য কয় বাইট জায়গা খায় ভাইয়া? 4 বাইট। তাহলে এই যে বক্সটা আমরা করছি, এই বক্সের ভিতরে কয় বাইট জায়গা দখল হয়েছে? 4 বাইট জায়গা র্যামের ভিতরে দখল করছে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরেরটায় যাই। এবার এই জিনিস পড়ার পর কম্পাইলার এই লাইনটা পড়ার পর কম্পাইলার চলে আসে, এই লাইনের কাজটা করার পর কম্পাইলার চলে আসে নিচে চলে আসার পর দেখতেছে এক্স এর ভিতরে এক্স ইজ ইকুয়ালস টু 10 লেখা। এই লাইনটার মানে কি ভাইয়া? এই লাইনটার মানে হচ্ছে এক্স এর ভিতরে 10কে ঢুকিয়ে দাও। কি করতে হবে এখানে আমার করতে হবে এই যে সমান সমান চিহ্নটা দেখতেছো, ইকুয়াল চিহ্ন, এর মিনিং হচ্ছে গিয়া অ্যাসাইন অপারেটর। মানে অ্যাসাইন অপারেটর মিন কি করে, ধরো এ ইজ ইকুয়ালস টু বি, মানে কি এর ভিতরে বি কে ঢুকিয়ে দাও। ধরো কোনো একটা জায়গায় এর জন্য আমি একটা জায়গা রাখছি, র্যামের ভিতরে কোনো একটা জায়গায় এর জন্য আমি জায়গা রাখছি এবং বলছি এ ইকুয়ালস টু বি, মানে হচ্ছে গিয়া বি কে আমার এর ভিতরে ঢুকাই দিতে হবে। তাহলে ধরো এই জায়গাটা কার জন্য ছিল? এর জন্য ছিল। তাহলে
আমার বি কে কি করতে হবে, এর ভিতরে ঢুকাই দিতে হবে। তাহলে আমরা এখানে কি রাখবো, এর জন্য যে জায়গাটা ছিল ওই জায়গার মধ্যে আমার কি রাখতে হবে, বি রাখতে হবে, ঠিক আছে। সো সেম ভাবে বলছে এক্স অ্যাসাইন অপারেটর 10, মানে হচ্ছে 10 কে এক্স এর ভিতরে অ্যাসাইন করতে হবে বা ঢুকাই দিতে হবে। 10 কে এক্স এর ভিতরে অ্যাসাইন করতে হবে বা ঢুকাই দিতে হবে। সো আমরা দেখি এখানে প্লেস 10 ইনসাইড এক্স, দেখছো এক্স এর ভিতরে কি করে দিছে, এক্স এর ভিতরে এই যে জায়গাটার মধ্যে দেখবা এক্স এর ভিতরে 10 অ্যাসাইন হয়ে গেছে। এই লাইন এক্সিকিউশন শেষ। তারপরে লাইনে আসলো, আসার পর দেখতেছে ওয়াই এর ভিতরে 55.5 কে ঢুকাই দিতে বলতেছে, বা ওয়াই এর ভিতরে 55.5 কে অ্যাসাইন করতে বলতেছে, ঠিক আছে। এই দেখো প্লেস 55.5 ইনসাইড ওয়াই, এই যে ওয়াই এর ভিতরে 55.5 কে অ্যাসাইন করে দিছে। এই লাইন পড়া শেষ। এবার কম্পাইলার আসছে এই লাইনে আসার পর কম্পাইলার কি পড়লো, ফার্স্ট অফ অল কম্পাইলার পড়লো প্রিন্ট এফ, মানে প্রিন্ট এফ কি মিন করে ভাইয়া, একটা কম্পাইলার যখন সি প্রোগ্রাম রিড করার সময় প্রিন্ট এফ শব্দটা পায়, এর মানে হচ্ছে গিয়া এখানে কিছু একটা প্রিন্ট করতে হবে। এখন কি প্রিন্ট করব, আচ্ছা তোমরা ওই যে এতদিন যে কোড রান করছো, কোড রান করার পর যে কালো একটা ইন্টারফেস আসতো না, কালো একটা জিনিস আসতো না, যার মধ্যে তুমি যা আউটপুট দেখতে চাচ্ছিলা ওটা দেখাইতেছে, ওই কালো জিনিসটাকে বলা হয় হচ্ছে গিয়ে কনসোল, ঠিক আছে। সো এই প্রিন্টএফ যখন কোনো কম্পাইলার পড়ে তখন ও বুঝতে পারে যে আমাকে কনসোলের মধ্যে এর ভিতরে থাকা জিনিসটাকে প্রিন্ট করতে হবে। কম্পাইলার যখন এই প্রিন্টএফ ফাংশনটা পড়ে তখন বুঝতে পারে যে আমার কনসোলের মধ্যে এই প্রিন্টএফের ভিতরে প্রিন্টএফের এই যে প্রথম অ্যাপোস্ট্রফি থেকে শুরু করে শেষ অ্যাপোস্ট্রফি পর্যন্ত যা যা আছে সব কিছুকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে, ঠিক আছে। সো এই লাইনটা পড়ার পর কম্পাইলার কি করবে, কম্পাইলার ফার্স্টে এই প্রথম অ্যাপোস্ট্রফির পরে, দেখো প্রথম অ্যাপোস্ট্রফির পরে এই যে অ্যাপোস্ট্রফি থেকে কিন্তু প্রিন্ট করা শুরু করে না, অ্যাপোস্ট্রফিকে কিন্তু প্রিন্ট করে না, এই প্রথম অ্যাপোস্ট্রফির পরে যায়, পরে যা আছে প্রথম অ্যাপোস্ট্রফির পরে যা আছে ওটার থেকে প্রিন্ট করা শুরু করে। এবং সব সময় কি করে, কম্পাইলার সব সময় একটা একটা করে অ্যালফাবেট রিড করে। কম্পাইলার একসাথে অনেকগুলো অ্যালফাবেট রিড করতে পারে না, একটা একটা করে অ্যালফাবেট রিড করে। সো ফার্স্টে দেখো টি কে রিড করছে এবং টি কে কনসোলের মধ্যে, এই যে আমার কনসোল, এই কনসোলের মধ্যে টি কে প্রিন্ট করে দিছে, দেখছো। তারপরে এই টি প্রিন্ট হয়ে গেলে কম্পাইলার পরের অক্ষরটা পড়বে, কম্পাইলার যে পরের অক্ষর পড়লো এবং পড়ার সাথে সাথে কি করলো, এই যে প্রিন্ট করে দিছে, দেখছো। তারপরে পড়বে, কে প্রিন্ট করে দিচ্ছে। তারপর একটা স্পেস পড়তেছে, এখানে আসার পর তোমরা ভাবতে পারো যে এখানে আসার পর কিছু পড়ার নাই, কিছু পড়তে পারে নাই, না, এখানে আসার পর কম্পাইলার কি পড়তেছে, একটা স্পেস পড়তেছে, ঠিক আছে, যেখানে একটা স্পেস আছে। সো ওই কি করবে জানো, ওই দা বা টিএইচই এরপর একটা স্পেস এখানে পড়ছে না, ওই এখানেও একটা স্পেস প্রিন্ট করবে। তারপর পরের লাইনে যাওয়ার পর ভি পাইছে, ভি কে প্রিন্ট করছে, তারপর এ পাইছে, এ কে প্রিন্ট করবে, তারপর এল পাইছে, এল কে প্রিন্ট করছে, ইউ পাইছে, ইউ কে প্রিন্ট করছে। এইভাবে পুরোটা পড়া যাবে, পড়তে যখন যখন এইখানে আসবে, কম্পাইলার যখন এইখানে আসবে, আসার পর কি দেখলো, পার্সেন্টেজ দেখছে। তারপর এই পার্সেন্টেজ দেখার পর কম্পাইলার আসলে কিছুই প্রিন্ট করবে না, পার্সেন্টেজ দেখলে কম্পাইলার বুঝতে পারে যে আমাকে এখানে কিছু একটা প্রিন্ট করতে হবে। কি, এই পার্সেন্টেজ লেখাটা দেখলে কম্পাইলার কি বুঝে, আই হ্যাভ টু প্রিন্ট আ ভ্যালু হিয়ার, আমাকে এখানে কিছু একটা প্রিন্ট করতে হবে। এখন কম্পাইলারের মনে কোয়েশ্চেন যে কেমন ভ্যালু, কম্পাইলার বুঝতে পারছে এই পার্সেন্টেজ দেখার পর যে আমাকে কিছু একটা প্রিন্ট করতে হবে, এখানে কোনো একটা ভ্যালুকে প্রিন্ট করতে হবে। কিন্তু কম্পাইলারের মনে কোয়েশ্চেন যে আমাকে এখানে যে প্রিন্ট করতে বললো, ভ্যালু প্রিন্ট করতে বললো, কেমন ভ্যালু, কারণ ভ্যালু কয় ধরনের হতে পারে, ভ্যালু হতে পারে ইন্টিজার টাইপ ভ্যালু হতে পারে ফ্লোট টাইপ ভ্যালু, হতে পারে ক্যারেক্টার টাইপ ভ্যালু। সো কম্পাইলারের মনে কোয়েশ্চেন যে কেমন ধরনের ভ্যালু এখানে প্রিন্ট করতে বলছে। সো
কম্পাইলার জানে যে এই পার্সেন্টেজ লেখার পর, পার্সেন্টেজ লেখার পরে এর সাথে যেটা আছে ওইটাই হচ্ছে গিয়া আমার কেমন ভ্যালু ওইটাকে মিন করবে। মানে হচ্ছে গিয়া পার্সেন্টেজ লেখা যখন কম্পাইলার পরে তখন কম্পাইলার বুঝে যে আমাকে একটা ভ্যালু প্রিন্ট করতে হবে। এখন কোয়েশ্চেনটা কি, কেমন টাইপের ভ্যালু, ওটা হচ্ছে গিয়া এই পার্সেন্টেজের পরেই লেখা আছে। কম্পাইলার বুঝে যে পার্সেন্টেজের পরে যে অক্ষরটা আছে ওই অক্ষরটা ভ্যালু টাইপকে রিপ্রেজেন্ট করে। যদি ডি থাকে তাহলে বুঝতে হবে ইন্টিজার টাইপ ভ্যালুকে প্রিন্ট করতে বলতেছে। যদি এমন থাকে তোমার এফ থাকে তাহলে বুঝবে ফ্লোট টাইপ ভ্যালুকে প্রিন্ট করতে বলতেছে। যদি এমন থাকে তাহলে বুঝবে ক্যারেক্টার টাইপ ভ্যালুকে প্রিন্ট করতে বলতেছে। আরো অনেক ধরনের ফরম্যাট স্পেসিফায়ার আছে, আমরা পরবর্তীতে জানবো। সো এখন এত বেশি দরকার নাই। সো এখানে আরেকটা কথা আছে, কম্পাইলার যখন এইখানে, আচ্ছা আমি পরেরটা যাই। এই যে দেখো কম্পাইলার কি করলো, এই পার্সেন্ট পড়ার পর পর এই যে অ্যারোটা, এই যে অ্যারোটাকে খেয়াল করো। কম্পাইলার এই পার্সেন্টকে পড়ার পর ডাইরেক্ট চলে গেল পরের, মানে পরের অক্ষরে। কম্পাইলার কিন্তু এই পার্সেন্ট পড়ার পর, এই পার্সেন্ট পড়ার পর কিন্তু এখানে কোনো কিছু প্রিন্ট করে নাই। কম্পাইলার কি বুঝতে পারছে, আমাকে একটা ভ্যালু প্রিন্ট করতে হবে, আগে ভ্যালুটা সম্বন্ধে জেনে আসি। তো জানতে গেল পরের অক্ষরে, যায় দেখলো ডি। তার মানে কি, এখানে আমাকে একটা কি প্রিন্ট করতে হবে, ইন্টিজার টাইপ ভ্যালুকে আমার এখানে প্রিন্ট করতে হবে। এখন কম্পাইলার ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করতে হবে এটা বুঝতে পারছে, কিন্তু এই ইন্টিজার টাইপ ভ্যালু দেয়া আছে কোথায়, কোথায় দেয়া আছে? এই ইন্টিজার টাইপ ভ্যালু দেয়া আছে একেবারে এই শেষ অ্যাপোস্ট্রোফির পরে, কমার পরে যায় ইন্টিজার টাইপ ভ্যালুটা কিরকম, মানে কোথায় আছে এই লোকেশনটা দেয়া আছে। এই যে ইন্টিজার টাইপ ভ্যালুটা এখানে লিখতে বলছে এর লোকেশন কোথায়, লোকেশন, লোকেশন কোথায়, লোকেশন কিন্তু এইখানে, এইখানে, ঠিক আছে। সো কম্পাইলার এটা রিড করার পর ডাইরেক্ট এর পরে কি আছে এটা আর ওর দেখার বিষয় না। ও এই জিনিসটা রিড করে যখন বুঝতে পারছে যে আমাকে ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করতে বলছে এবং ভ্যালুটা কোথায় আছে, ভ্যালুটার লোকেশন কোথায়, লোকেশন হচ্ছে গিয়া এই কমার পরে। সো ওই আর এই পরের জিনিসগুলোকে পড়বে না, ওই আর পরের জিনিসগুলোকে পড়বে না, ওই ডাইরেক্ট চলে যাবে এখানে জাম্প করে, একদম জাম্প করে এখানে চলে আসছে। চলে আসা এক্স এর ভিতরে কম্পাইলার বুঝলো যে ইন্টিজার টাইপ ভ্যালুটা কোথায় রাখা আছে, এক্স এর ভিতরে রাখা আছে। সো ওই গেল চলে সুন্দর মতো র্যামের মধ্যে, যে এই এক্স এর কাছে চলে গেল, চলে যায় দেখতেছে যে এক্স এর ভিতরে কি আছে রাখা, 10 রাখা আছে। সো 10 রাখা দেখলো, এবং দেখার পর ওই এখানে কি করলো, এই যে দেখো 10 প্রিন্ট করে দিছে, দেখছো 10 প্রিন্ট করে দিছে। এখন ওর প্রিন্টের কাজ শেষ। এখন আমাকে বলো তো এই যে এই কার্সারটা, এই কার্সারটা কি করবে, এই কার্সারটা কিন্তু এই পর্যন্ত পড়ছিল, এরপরে কিন্তু আর পড়ে নাই, জাম্প করে চলে গেছিল। সো ওর 10 এই জায়গার কাজ শেষ, মানে 10 প্রিন্ট করা শেষ। তারপর আবার কার্সারটা যেখান থেকে পড়া থামাইছিল ওইখানেই ফিরে আসবে। ঠিক আছে, দেখছো যেখানে পড়া থামাই দিছিল এখান পর্যন্ত পড়ছিল, তারপরে যেখান থেকে ফিরে আসছে আইসা স্পেস দেখছে, স্পেস প্রিন্ট করবে, যেমন অ্যান্ড প্রিন্ট করার পর আরেকটি স্পেস পাইছে, এই যে এখানে স্পেস পাইছে না, এই স্পেসটাকেও প্রিন্ট করবে। তুমি যদি এরপরে কিছু লিখতে চাও দেখবা যে একটি স্পেস পরে যায় প্রিন্ট হইতেছে, ঠিক আছে। এখন পড়া শেষ, এই পর্যন্ত পড়া শেষ। এবার কম্পাইলার আসলো এই পরের লাইন, এই লাইন পড়া শেষ, পরের লাইনে চলে আসছে। আসার পর দেখতেছে একটা প্রিন্ট ফাংশন, মানে এখানেও আমাকে কিছু প্রিন্ট করতে বলা হয়েছে। কি প্রিন্ট করতে বলা হয়েছে ভাইয়া, যা এই যে প্রথম অ্যাপোস্ট্রফি থেকে পরের অ্যাপোস্ট্রফি পর্যন্ত সেম ভাবে কম্পাইলার প্রিন্ট করছে, দেখছো সেম ভাবে কম্পাইলার এখানে টিএইচই স্পেস ভিএ এলইউই সব কিছু প্রিন্ট করছে। কম্পাইলার এইভাবে প্রিন্ট কইরা এইখানে আসছে, আয়সা দেখছে হচ্ছে কি একটা পার্সেন্টেজ, পার্সেন্টেজ থাকলে কি জানি হয় ভাইয়া, পার্সেন্টেজ থাকলে যেটা হয় সেটা হচ্ছে কি আমার কম্পাইলার বুঝে যে এখানে আমাকে একটা ভ্যালু প্রিন্ট করতে হবে। কি টাইপের ভ্যালু, ওটা হচ্ছে গিয়া পার্সেন্টেজের পরেই লেখা থাকে। তো কম্পাইলার এখানে আয়সা যখন বুঝতে পারছে ভ্যালু প্রিন্ট করতে হবে, তারপর যায় ওই ভ্যালুর টাইপটা জানতে গেছে যে ভ্যালুর টাইপটা কি, এখানে আসছে। আসার পর দেখছে এলএফ। এখন তোমরা অনেকেই জানো না এলএফ মানে কি। এলএফ দ্বারা হচ্ছে গিয়া পার্সেন্টেজ, এলএফ দ্বারা পার্সেন্টেজ, এলএফ দ্বারা একটু দাঁড়াও এক সেকেন্ড, ওকে। লেখাটা একটু হাবিজাবি মানে বৃষ্টি হয়ে গেছিল, একটু ভালোভাবে পরিষ্কার করে দেখি। পার্সেন্টেজ এল এফ এই জিনিসটা দ্বারা বোঝায় ফ্লোটিং টাইপ ভ্যালু, ফ্লোটিং টাইপ ভ্যালু, ঠিক আছে।
সো অনেকে এখন বলতেছো যে ভাইয়া আসলে আমরা তো এতদিন জেনে আসতাম যে এই পার্সেন্টেজ এফ দিয়ে ফ্লোটিং টাইপ ভ্যালু বোঝায়। সো আপনি আবার বলতেছেন এইখানে এটা দিয়ে ফ্লোটিং টাইপ ভ্যালু বোঝায়। আচ্ছা, এই সম্বন্ধে একটা কনফিউশন রয়ে গেল, আমরা এই কনফিউশনটা এখনই দূর করে দিতেছি, এখনই দূর করে দিতেছি। ওকে, আমরা একদম একটু আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে এই জায়গায়। আচ্ছা, সো আমরা যে একটু আগে বললাম যে হচ্ছে গিয়া পার্সেন্টেজ এল এফ, একটু খেয়াল করো, আমরা ফ্লোট, এই যে ফ্লোট টাইপের ডেটাকে বা হচ্ছে গিয়া ভ্যালুকে প্রিন্ট করার জন্য আমরা যেই ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করি তা হচ্ছে গিয়া পার্সেন্টেজ এফ অথবা পার্সেন্টেজ ডট এন এফ। এই দুটা ফরম্যাট স্পেসিফায়ার, আমরা এটাকে অনেকেই ইউজ করি না, সো এটা আমরা তাকায় লাভও নেই, আমরা এটাকে ইউজ করি, সেটাই আমরা তাকাই, সো এটা আমরা ইউজ করি। এবং পার্সেন্টেজ এল এফ ইউজ করা হয় এই যে এই ফরম্যাট স্পেসিফায়ারটি ইউজ করে কে, ডাবল, ডাবল প্রিন্ট করার সময় ইউজ করা হয়। সো আমি একটা কথা বলে রাখি, আমরা এই যে ফ্লোট, এই যে ডাবল, এই যে তারপর আছে হচ্ছে লং ডাবল, এই সবগুলা জিনিস আসলে কাকে রিপ্রেজেন্ট করে জানো? ফ্লোটিং ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, ফ্লোটিং ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে গিয়ে এই যে ইন্টিজার থেকে এই লং লং ইন্টিজার, এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে কি করে, ইন্টিজার ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। এই যে আচ্ছা, এই যে শর্ট ইন্টিজার এটাও ইনক্লুডেড, ঠিক আছে। সো আমার কথা তো তোমার কথা হইতে পারে যে ভাইয়া যদি এরকমটাই হয় তাহলে আমরা এতগুলা ডেটা টাইপ কেন ইউজ করবো, আমরা একটা করলে তো পারি। সো এখানে ভাইয়া আসলে কম্পাইলারের এই ফাংশনগুলার, সরি, আচ্ছা, এই ডেটা টাইপগুলা আসলে সবাই আহ, একই ধরনের রেঞ্জকে হ্যান্ডেল করতে পারে না। যেমন শর্ট ইন্টিজার, এই ডেটা টাইপ যদি তুমি ইউজ করো তাহলে ও মেমোরিতে জায়গাও নেবে কম, জাস্ট 2 বাইট জায়গা নেবে, এবং ও আসলে কম ইন্টিজার ভ্যালুকে হ্যান্ডেল করতে পারবে। দেখো, জাস্ট 32,767 অবধি, এবং মানে সর্বোচ্চ ওই হ্যান্ডেল করতে পারে 32,767, এবং সর্বনিম্ন যেই ভ্যালুটা হ্যান্ডেল করতে পারে 32,000 -32,768। সো এখানে ওর হ্যান্ডেলিং যে ভ্যালুটা আছে, ভ্যালুটা একটু কম। যদি তুমি একটু পরের লাইনে আসো, এই যে ইন্টিজার, এটা এটা মেমোরিতে জায়গাও বেশি নিবে, এবং দেখো এটা কত বড় ভ্যালুকে এটা হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে। সো এই যে ভ্যালু হ্যান্ডলিং এর যে বিষয়টা, এর উপর ভিত্তি করে আসলে আমরা এতগুলা ডেটা টাইপ বানিয়েছি। সো এখন কথা হইতেছে গিয়া ভাইয়া একটার ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে কি আরেকটা ফরম্যাট, একটার ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে কি আরেকটাকে আমরা মানে প্রিন্ট করাইতে পারবো, যেমনটা যে আমরা এখানে করছি। কোথায় গেছিলাম আমরা, এখানে এখানে ছিলাম, দেখে এখানে ছিলাম, আচ্ছা আমরা এখানে ছিলাম। সো এইখানে কোয়েশ্চেনটা হয় যে ভাইয়া আমরা তো এখানে লিখছিলাম ফ্লোট, ওটা আর এলএফ কি ছিল, এলএফ ছিল ডাবল, আমরা তো ডাবল লিখিনি, আমরা ফ্লোট লিখছিলাম। সো ফ্লোট দিয়ে কি আমরা চাইলে এটাকে প্রিন্ট করাইতে পারবো? কারণ ফ্লোট তো দেখলাম অন্য একটা ডেটা টাইপ, ঠিক আছে। আমরা এটাকে একদম পারফেক্টলি ইউজ কখন করতে পারতাম, যদি আমরা এখানে ফ্লোট না লিখে যদি আমরা কি লিখতাম, ডাবল লিখতাম, তাহলে হচ্ছে গিয়ে এটাকে আমরা একদম পারফেক্টলি ইউজ করতে পারতাম। বাট বিলিভ মি, এখানে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, কারণ হচ্ছে গিয়া ডাবল, কারণ হচ্ছে গিয়া কি ভাইয়া, ডাবল হচ্ছে ফ্লোটের থেকে বড় এবং বেশি জায়গা ক্যারি করে, যদি আমি ভুল না হয়ে থাকি, ঠিক আছে। আমি একটু চেক করে নিই, হ্যাঁ কেমন, আমি চেক করে নিই একটু। আরে হ্যাঁ, ডাবল 8 বাইট, দেখছো এই যে 8 বাইট। সো ডাবল 8 বাইট, এবং দেখো এই যে ফ্লোট 4 বাইট। সো বিষয়টা হচ্ছে গিয়া কোথায়, বিষয়টা বিষয়টা হচ্ছে গিয়া ডাবল যে পরিমাণ জায়গা, আচ্ছা আমার কি কাজ করতেছে, হ্যাঁ কাজ করতেছে, ওকে। আচ্ছা, ডাবল যে পরিমাণ জায়গা আসলে অকুপাই করে বা হচ্ছে দখল করে, সেই পরিমাণ জায়গাটার ভ্যালু, সেই পরিমাণ জায়গাটা হচ্ছে গিয়া ফ্লোটের থেকে বেশি। So, আমি বলতেই পারি ডাবল একটা বড় একটা বাক্স, আমি আমি একটু ইমাজিন করি ডাবল একটা বড় বাক্স, এই যে ডাবল একটা বড় একটা বাক্স, এবং এই যে ফ্লোট, এই ফ্লোট কি একটা ছোট একটা বাক্স, ফ্লোট এটা একটা ছোট একটা বাক্স, ঠিক আছে। ফ্লোটের সাইজ তো দুটা সাইজ সেম করে ফেলছি, এটা ছোট একটা বাক্স হবে, সো এটার সাইজও ছোটই হবে, তো ছোট আর কি। আচ্ছা, তাহলে যে ছোট একটা বাক্স,
তাহলে তুমি কি চাইলেই ছোট বাক্সকে বড় বাক্সে ঢুকাইতে পারবা না? অবশ্যই কিন্তু পারবা। কিন্তু তুমি কি চাইলে বড় বাক্সকে ছোট বাক্সে ঢুকাইতে পারবা? না, এই প্রসেসটা সম্ভব না, এই প্রসেসটা সম্ভব, তাই তো? এটাই হয়েছে এখানে, যে আমরা ছোট ভ্যালুকে বড় ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে প্রিন্ট করছি ফর দ্যাট রিজন অনলি, যে আমাদের এইখানে প্রিন্টিংটা সফল হয়েছে। ঠিক আছে, এই যে এখানে প্রিন্টিংটা সফল হয়েছে। যদি আমরা উল্টাটা করতাম তাহলে এখানে প্রিন্টিংটা সফল হইতো না, জাস্ট এটুকুই। আচ্ছা, এরপর এই লাইন এক্সিকিউট হয়ে যাওয়ার পর কম্পাইলার চলে আসলো এই লাইনে, আইসা পাইলো রিটার্ন। রিটার্ন পাওয়ার পর তো কম্পাইলার মহা খুশি, কারণ হইতেছে রিটার্ন পাওয়া মানে আমার কাজ শেষ। মেইন ফাংশনের ভিতরে রিটার্ন পাওয়া মানে কি আমার কাজ ডান, আই এম ডান, লেট মি গো। আচ্ছা ঠিক আছে, আমার এই কোড এক্সিকিউশন শেষ। ঠিক আছে, আশা করি কোড এক্সিকিউশনটা ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝো জিনিসটা আবার একটু রিপিট করে দেখো, আই গেস তখন বুঝতে পারবা। আদারওয়াইজ আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করো। আচ্ছা, এরপর আমরা তো শিখি কিছু প্রিন্টএফ এবং কমেন্টস নিয়ে কাজ করব। সো আচ্ছা, এই যে জিনিসটা, এটা তোমাদের জন্য কি থাকবে জানো? এটা হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, একদম সেম জিনিস, সেম ভাবে কাজ করবা, সেম ভাবে মেমোরি, যে এক্স এর জন্য জায়গা রাখবা, এক্স এর জন্য মেমোরির ভিতরে জায়গা রাখবা, ওয়াই এর জন্য মেমোরির ভিতরে জায়গা রাখবা, রাখা শেষ। দেন হচ্ছে গিয়া ইন্টিজার জেড এর জন্য জায়গা রাখবা, জায়গা রাখবা। রাখার পর এক্স এর জন্য জায়গা রাখছো, ওর মধ্যে কি আছে, এক্স ঢুকানো হয়েছে 10, ওয়াই এর জন্য জায়গা রাখছো, ওর মধ্যে কি আছে 45 ঢুকানো হয়েছে, 45 ঢুকাও। তারপরে এই যে জেড এর জন্য জায়গা রাখছো, ওর মধ্যে কি আছে 5 কে অ্যাসাইন করা হয়েছে, তাই না? এখানে 5 রাখো। ঠিক আছে, রাখলা। এইবার প্রিন্ট এফ আসলো, যে সেম একটা একটা করে অক্ষর পড়তে পড়তে যাবে এবং কনসোলে প্রিন্ট করবে, এবং লাস্টে যে পার্সেন্টেজ পাবে, পার্সেন্টেজ পাওয়ার পর বুঝতে পারবে যে আমাকে কোনো একটা ভ্যালু প্রিন্ট করতে হবে। তারপর চলে যাবে কোথায়, পরের অ্যালফাবেটে। কারণ কি, ও এই পার্সেন্টেজের টাইপ জানতে যাচ্ছে, যে আমাকে ভ্যালু প্রিন্ট করতে হবে, তো কিন্তু ভ্যালুটার টাইপ কি, টাইপ জানতে যাবে এখানে। এবং একবার টাইপটা বুঝা গেলে কোথায় চলে যাবে, একদম এখানে শেষ মাথায় চলে আসবে। আসার পর, আচ্ছা এখানে থেকে লাস্ট একটা কথা বলে দিই, এইখানে আসার পর যখন কম্পাইলার এখানে এসে বুঝতে পারলো যে আমাকে কি প্রিন্ট করতে হবে, ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করতে হবে। এবং এর লোকেশনটা কোথায়, লোকেশনটা কোথায়, লোকেশনটা একবারে কমার পরে, প্রথম কমার পরে। ঠিক আছে, আইসা দেখলো জেড, তো জেড এর ভিতরে যা আছে 5, ওই 5 কে প্রিন্ট করবে। সো ওই 5 কে, ধরো যে এটা একটা কনসোল, ধরো কনসোলের মধ্যে 5 কে প্রিন্ট করবে। করার পর এখানে আসছে, আইসা আবার একটা পার্সেন্টেজ পাইছে। মানে কি, যে আমাকে এখানে একটা কি প্রিন্ট করতে হবে, এখানে একটা ভ্যালু প্রিন্ট করতে হবে, ভ্যালুটার টাইপ কি রকম, ডি। দেখলো যে ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করতে হবে, এখানেও ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করতে হবে। সো এই ভ্যালুর লোকেশন কোথায়, লোকেশন হচ্ছে গিয়া অ্যাপোস্ট্রফি, যে শেষ অ্যাপোস্ট্রফির পরে। এখন এখানে আইসা দেখো তো, এখানে আইসা ঝামেলাটা লাগে কি, এখন এই ভ্যালুটা কি ওর থেকে নিবে নাকি ওর থেকে নিবে? খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি আগের পার্সেন্টেজ ডি দিয়া আমরা কিন্তু এই ভ্যালুটাকে নিয়ে নিছি। এই ভ্যালুটা কিন্তু এখন আর নাই, ওর জন্য কাজ করবে না। এই ভ্যালুটা কিন্তু এখন আর কারোর জন্য কাজ করবে না। প্রথম এটার কাজ একবার হয়ে গেলে এটা আর কারোর জন্য কাজ করবে না। এটাকে যদি আমার আবার প্রিন্ট করাইতে হয় তাহলে আমার আবার লিখতে হবে, এটা আর কাজ করবে না। তো এখানে আসছে, আয়সা দেখছে যে ভ্যালু তো কাজ, এই ভ্যালুর তো কাজ হয়ে গেছে, তো আমার ভ্যালু নিতে হবে এর পরেরটার থেকে। সেম ভাবে এটাও এখানে আসবে, আয়সা দেখবে ওর কাজ হয়ে গেছে, ওর কাজ হয়ে গেছে, এবং যায় ভ্যালু নিবে এখান থেকে। সো এখানে কি করবে, এক্স এর ভিতরে রাখা আছে 10, ওয়াই এর ভিতরে রাখা আছে 45, তো এই দুটার সামেশন কত, 55। সো ওই ভ্যালু নিবে কাছে গিয়া এক্স প্লাস ওয়াই থেকে, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু যোগ হয়ে 55 হয়। সো ওই 55 কে এখানে বসাবে। আচ্ছা, ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়া 45, এখানে 45 প্রিন্ট হবে, দেন 55 প্রিন্ট হবে। ঠিক আছে, সো আরো আগে কিছু লেখা আছে, দা ভ্যালুস, তো যা লেখা আছে সবকিছু লিখবা। তো এটা তোমাদের এইচডব্লিউ আর কি, আমি তোমাদের জাস্ট একটু ভাঙায় দিলাম যে কিভাবে কাজটা করতে হবে। সো পরেরটায় যাই। আচ্ছা, এইখানে কিছু স্কেপ সিকোয়েন্স নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, সো আমি এখানে না যাই, এখানে একটা পরেরটায় ঢুকি। আচ্ছা, এখানে এখানে একটা ভুলবশত এখানে একটা যে আমার কার্সারটা চলে আসছিল। সো এই জিনিসটা নিয়ে মাথা ব্যথা করো না। ঠিক আছে, আচ্ছা, এই এগুলা আমি অত ডিপলি এখন আলোচনা করব না। তো কম্পাইলার ফার্স্ট অফ অল কোথা থেকে ফাংশন, মানে কোথা থেকে পড়া শুরু করে ভাইয়া, কম্পাইলার ফার্স্ট অফ অল পড়া শুরু করে এই যে এই মেইন ফাংশন থেকে। ওকে ঠিক আছে, পড়া শুরু করছে, দেন আসছে এইখানে প্রিন্ট এফ। আসার পর কি পাইতেছে, হ্যালো সামথিং, যেগুলা পাইতেছে। এখন কথা হইতেছে গিয়া ভাই কম্পাইলার কি করবে এখানে।
আচ্ছা ঠিক আছে, আগে এই জিনিসটা পড়ার আগে আমরা কিছু স্কেপ সিকোয়েন্স আলোচনা করি। ফার্স্ট স্কেপ সিকোয়েন্স হচ্ছে গিয়ে যে এই জিনিস, এটা হচ্ছে একটা স্কেপ সিকোয়েন্স। তারপর আরো আছে, একটু খুঁজি। এই যে এই জিনিসটা একটা স্কেপ সিকোয়েন্স। তারপর আরো আছে, আরো আছে, দাঁড়াও। এই যে এগুলা স্কেপ সিকোয়েন্স, এগুলা স্কেপ সিকোয়েন্স, এগুলা স্কেপ সিকোয়েন্স। তো এই স্কেপ সিকোয়েন্স জিনিসটা কি আমি একটু আগে বলে নিই। তো তোমরা সবাই কিন্তু জানো, সবাই জানো এগুলার মানে কি। কয়েকজন হয়তো বা জানে না, তাদের জন্য আমি একটু বলে দিতেছি, একটু রিক্যাপ হয়ে যাবে তোমাদেরও। সো ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন এই জিনিসটা কি মিন করে? এই জিনিসটা যখন কম্পাইলার পড়তে পড়তে আসে, ধরো যে এইচ পড়ছে, ই পড়ছে, পড়তে পড়তে আসতেছে এই ব্যাকস্ল্যাশ পড়লে, কম্পাইলার যখন কোনো ব্যাকস্ল্যাশকে পড়ে তখন ওই বুঝতে পারে যে ওয়েট, আমাকে এখানে কিছু একটা করতে হবে। কি বললে কি কি হয়? আমি একটু উপরে সাইডে লেখা দিই, আফটার রিডিং ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ ব্যাক এস এইচ এ কম্পাইলার কি করে ভাইয়া? কম্পাইলার বুঝতে পারে যে আমাকে কিছু একটা করতে হবে। কম্পাইলার আন্ডারস্ট্যান্ড আই হ্যাভ টু ডু আ স্পেশাল, কারণ কম্পাইলার তো সবসময় কাজই করে না। সো এইখানে আইসা আইসা ব্যাকস্ল্যাশ পড়লে কম্পাইলার বুঝে যে আমাকে একটা স্পেশাল কাজ এখানে করতে হবে। আই হ্যাভ টু ডু এ স্পেশাল ওয়ার্ক হিয়ার। ঠিক আছে, আচ্ছা গেল। আচ্ছা, এখানে আসার পর কম্পাইলার যখন প্রথম ব্যাকস্ল্যাশ দেখে, কম্পাইলার একটু থামে যে ওয়েট, আই হ্যাভ টু ডু এ থিং হিয়ার। সো কি করতে হবে? ওই কি করতে হবে কাজটা এখানে এই ব্যাকস্ল্যাশের প্রথম ব্যাকস্ল্যাশের পরেই এখানে লেখা আছে কি করতে হবে। এই ব্যাকস্ল্যাশটা দিয়ে ওকে থামানো হয়, থামায় বলা হয় যে ওয়েট, ইউ হ্যাভ টু ডু এ থিং হিয়ার, স্পেশাল থিং হিয়ার। সো উইচ কাইন্ড অফ ওয়ার্ক, জাস্ট লুক ফরওয়ার্ড। মানে এর পরে যায় দেখো যে তোমাকে কি করতে হবে। যখন দেখে যে ব্যাকস্ল্যাশের পর একটা এন আছে, তখন বুঝতে পারে যে আমাকে এখন নতুন লাইনের থেকে বাকি কাজগুলো বা বাকি আউটপুটগুলোকে প্রিন্ট করাইতে হবে। ঠিক আছে, নতুন লাইন থেকে বাকি আউটপুটগুলোকে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। মানে হচ্ছে গিয়া কম্পাইলারের যে কার্সর থাকে না, যেখানে যে কার্সরটা দেখাইতেছিলাম না, যে কার্সরগুলা, এই যে কার্সরগুলা, এই কার্সরগুলারে নিউ লাইনে কার্সরটা, এখন এই কার্সরটা কোথায় আছে? এই কার্সরটা এখানে আছে। এখানে থাকার কারণে আমি কিন্তু কোনো ব্যাকস্ল্যাশ এন দেই নাই। এখানে কিন্তু আমি কোনো কি দেই নাই ভাইয়া? এখানে কিন্তু আমি কোনো ব্যাকস্ল্যাশ এন দেই নাই। যার কারণে কি হবে? এটা কার্সরটা এখানেই থেকে যাবে এবং পরেরটা কি হবে? এর পাশেই প্রিন্ট হবে। দেখো, দেখছো? পরেরটা কিন্তু এই যে এর পাশেই প্রিন্ট হইতেছে, নিচে কিন্তু প্রিন্ট হইতেছে না। বাট যদি আমি ব্যাকস্ল্যাশটা দিতাম, তাহলে এই যে লেখাটা আছে, এই লেখাটা কোথায় প্রিন্ট হইতো জানো? এই লেখাটি নিচে প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। সো আই গেস বুঝতে পারছো। সো আমি যাই। আচ্ছা, এবার ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ টি দ্বারা বোঝায় হইতেছে গিয়ে আমাকে কতগুলা স্পেস প্রিন্ট করাইতে হবে। কতগুলা স্পেস কি করতে হবে ভাইয়া? প্রিন্ট করাইতে হবে। আচ্ছা, কয়টা স্পেস? অ্যাজ ইউজুয়াল, মানে যদি বলা যায় নর্মালি আমাদের সি প্রোগ্রামের যে কম্পাইলারগুলো আছে, ওই কম্পাইলারগুলা ব্যাকস্ল্যাশ টি দেখলে বুঝে যে আমাকে এখানে চারটা স্পেস, মানে চারটা স্পেস প্রিন্ট করে অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, তারপর ব্যাকস্ল্যাশ এ, এটা একটু পরে আসে, এটা খুব মজার একটা জিনিস। আচ্ছা, ডাবল ব্যাকস্ল্যাশ, ডাবল ব্যাকস্ল্যাশ মানে কি ভাইয়া? আচ্ছা, আমরা খেয়াল করো, আমরা যখন কোনো একটা জায়গায় ব্যাকস্ল্যাশ দেই, খেয়াল করো তো ব্যাকস্ল্যাশ পড়ার পর কম্পাইলার কি বুঝে? যে আমাকে এখানে একটু দাঁড়াতে হবে, মানে আমাকে একটা স্পেশাল কাজ করার জন্য স্টপ করা হয়েছে। কি কাজ করতে হবে? এই প্রথম ব্যাকস্ল্যাশের পরেই যা লেখা থাকবে। সো আমরা এই ব্যাকস্ল্যাশের কি সি প্রোগ্রামিং এ একটা স্পেশাল আছে না? সো ধরো তুমি এখানে কি করতে যাচ্ছ? তুমি এখানে মানে যদি কি করবা, ধরো তুমি যদি একটা লেখা লেখো, যেমন ধরো হচ্ছে গিয়া, ধরো যে আমি আমার নাম লিখলাম আশিস, আশিস।
আমি এটাকে কি করতে চাই, কনসোলে প্রিন্ট করাইতে চাই, বাট এইভাবে না। আমি চাই হচ্ছে গিয়া আমার নামের আগে এবং পরে একটা ব্যাকস্ল্যাশ থাকুক। কনসোলে আমার নামের আগে এবং পরে একটা ব্যাকস্ল্যাশ থাকুক। এখন তুমি এখানে এখন তুমি কোডের মধ্যে এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়া তুমি পালে চেষ্টা করো তো, দেখো দেখো তো পারো কিনা। যারা এই জিনিসটা জানো তারা হইতেছে গিয়ে পারবা, কিন্তু এই জিনিসটা একটা ঝামেলা করে। কি ঝামেলা করে, কম্পাইলার যখন এখানে আসে, আসার পর দেখে কি, এখানে আসার পর দেখে যে একটা ব্যাকস্ল্যাশ আছে, তার মানে আমাকে কোনো একটা কাজ করতে হবে। কি কাজ, এই ব্যাকস্ল্যাশের পরেই বলা হয়েছে। সো পরে যায় দেখে যে অন্য কিছু, মানে স্কেপ সিকোয়েন্সে যা যা আছে, যে পরে যায় এন টি এ, এই যে এগুলোর মধ্যে একটা কিছু মিলে নাই, পরে যায় অন্য কিছু আয়া পড়ছে। তখন যায় কোডটা আসলে ওইখানে থাইমা যায়, এক্সিকিউশনটা আর আগে বাড়তে পারে না। ঠিক আছে, সো ধরো তুমি আমার নামের মানে তুমি তোমার নামের আগে কি করতে চাইতেছো, যখন প্রিন্ট আউট করতে চাইতেছো, তো তখন কি করতে হবে জানো, তখন কি করতে হবে, তখন দুইটা, ওয়েট এ সেকেন্ড, তখন দুইটা ব্যাকস্ল্যাশ কোডের মধ্যে লিখতে হয়। প্রথম ব্যাকস্ল্যাশ বুঝতে পারি আই হ্যাভ টু ডু এ থিং হিয়ার, স্পেশাল একটা জিনিস করতে হবে। কি করতে হবে, পরে যাই তো দেখি কি করতে বলছে। পরে যাই ব্যাকস্ল্যাশ, তো কম্পাইলার আসলে দুইবার ব্যাকস্ল্যাশ দেখা ওর মেজাজ খারাপ হয়ে যায় এবং ওইখানে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্টই করে দেয়। ঠিক আছে, এই যে ইনসার্ট এ ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ইন এ স্ট্রিং, মানে তোমার এটা দুইবার ব্যাকস্ল্যাশ দিতে হবে। কেন, যদি তুমি কোন একটা জায়গায় একটা ব্যাকস্ল্যাশকে এ ব্যাকস্ল্যাশ, দুটা ব্যাকস্ল্যাশ দিলে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হবে, চারটা দিলে দুটা প্রিন্ট হবে, ছয়টা দিলে তিনটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হবে। ঠিক আছে, এটা অনেকেই জানতাম। এখন অনেকের মনে কোয়েশ্চেন যে ভাইয়া আমরা তো ব্যাকস্ল্যাশ দিয়ে মনে হয় ইও করছি, কোড কমেন্টও করছি। সো আসলে ব্যাকস্ল্যাশ দিয়ে কোড কমেন্ট করা যায় না, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কোড কমেন্ট করা যায়। তো ঠিক আছে, এবার এই যে এটা পরে আছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা ব্যাকস্ল্যাশ না। আচ্ছা, তারপর হচ্ছে গিয়া এই যে এটা তুমি খেয়াল করো তো, তুমি যখন প্রিন্ট এফ লিখছো এইখানে কি করছো ভাইয়া, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিছো না? তো আমি কি বলতে পারি না যে এই অ্যাপোস্ট্রফিরও একটি স্পেশাল মিনিং আমাদের এই ফাংশন, আমাদের এই সি প্রোগ্রামে আছে। অ্যাপোস্ট্রফি যখন দেখে কোথায় লেখা হয়, অ্যাপোস্ট্রফি একটা ফাংশনের ভিতরে কোনো একটা কিছু প্রিন্ট করার সময় ফাংশনের ভিতরে এই অ্যাপোস্ট্রফিগুলোকে ইউজ করা হয়। এই কারণেই অ্যাপোস্ট্রফিগুলোর একটি স্পেশাল মিনিং আছে, তাই না? সো যদি তুমি অ্যাপোস্ট্রফিকেও প্রিন্ট করাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে জানো, তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া, এই যে ব্যাকস্ল্যাশ অ্যাপোস্ট্রফি একটা এইরকম একটা ফরম্যাট স্পেসিফায়ারকে ইউজ করতে হবে। যখন কম্পাইলার আইসা ফার্স্টে ব্যাকস্ল্যাশটা পড়বে, থামবে, যে দাঁড়াও আমাকে কোনো একটা কাজ করতে হবে, এখানে কি কাজ করতে হবে, এই ব্যাকস্ল্যাশে পরেই বলা হয়েছে, তো পরে যাবে, যাওয়ার পর দেখবে অ্যাপোস্ট্রফি। আচ্ছা, তার মানে কম্পাইলার এখানে এসে বুঝতে পারবে যে আচ্ছা আমাকে তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফিকে প্রিন্ট করাইতে হবে। ঠিক আছে, তো তখন এই যে এই লেখাটা যখন কম্পাইলার পাচ্ছে, পাওয়ার পর কি হবে জানো, এই যে এখান থেকে এখানে গেছে, একটা অ্যাপোস্ট্রফি দেখছে, ব্যাকস্ল্যাশের পর অ্যাপোস্ট্রফি, একটা অ্যাপোস্ট্রফি প্রিন্ট করে দিছে। আচ্ছা, আমি এটাকে ডাইরেক্ট একটু হাতে লিখা দিই। ঠিক আছে, ইনশো কিপ নিউ স্লাইড। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট যদি কোডটাকে একটু কপি করতে চাই, কপি করা যাবে, কপি পেস্ট, ওকে। আচ্ছা, দেখো কি হয়, এখানে আসছে, আসার পর হ্যালো প্রিন্ট হয়েছে। আমি ধরো এটা কনসোল, এটা কনসোল, ফার্স্টে কি প্রিন্ট হয়েছে, হ্যালো, হ্যালো প্রিন্ট হয়েছে। তারপর স্পেস প্রিন্ট হয়েছে একটা, সেই যে স্পেস একটা প্রিন্ট হইলো, হওয়ার পর ব্যাকস্ল্যাশ দেখা কম্পাইলার থামছে, থাইমা বুঝতে পারছে কিছু একটা করতে হবে। কি করতে হবে, পরেই দেওয়া আছে, পরে যায় দেখছে এন, মানে হচ্ছে গিয়া নিউ লাইন। তো কম্পাইলারের কার্সারটা কোথায় ছিল, এখানে ছিল, কম্পাইলার এখানে কাজ করতে চাইতেছিল, বাট এই ব্যাকস্ল্যাশ এন পাওয়ার পর এই কার্সারটা কোথায় চলে যাবে, পরের লাইনে শুরুতে চলে যাবে। ঠিক আছে, গেল। দেন হচ্ছে গিয়ে ওয়েলকাম প্রিন্ট করলো, ওয়েলকাম স্পেস টু প্রিন্ট করলো। এখানে আমি যে নিচে আন্ডারস্কোর স্পেস বলে দিচ্ছি। ঠিক আছে, স্পেস নর্মালি এমনি বোঝা যায় না, লেখা যায় না, তাই না? তারপর টু প্রিন্ট করার পর পাইছে একটা ব্যাকস্ল্যাশ, এখানে পাইলো।
পাওয়ার পর কম্পাইলার কি বুঝলো যে থামো, এখানে আমাকে কোনো একটা স্পেশাল কাজ করতে হবে। কি করতে হবে? ব্যাকস্ল্যাশের পরেই দেওয়া আছে, পরে যায় দেখলো টি, মানে কম্পাইলার বুঝতে পারলো যে এখানে আমাকে স্পেস প্রিন্ট করতে হবে অনেকগুলা। কয়টা স্পেস ভাইয়া? 4টা। বেশি মানে নর্মাল ক্ষেত্রে 4টা স্পেস প্রিন্ট হয়। এই যে 1টা 2টা 3টা 4টা স্পেস প্রিন্ট করছে। করার পর কম্পাইলার আবার এখানে আসছে, আয়সা দেখছে আরেকটা স্পেস, এখানে আরেক স্পেস আছে। সো আরেকটা স্পেস প্রিন্ট করছে। তো প্রথম এই যে এখান থেকে এখান অব্দি স্পেসটা প্রিন্ট হচ্ছে কার জন্য? ব্যাকস্ল্যাশ টি এর জন্য, এবং এই স্পেসটা কিন্তু নর্মাল ভাবে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তারপর যে সি এস ই প্রিন্ট হইলো, হওয়ার পর স্পেস পাইছে, স্পেস প্রিন্ট করছে। দেন একটা ব্যাকস্ল্যাশ দেখছে কম্পাইলার, থামছে যে আমাকে কোনো একটা স্পেশাল কাজ করতে হবে। কি কাজ? পরেই দেয়া আছে, পরে গেছে, যা দেখে হচ্ছে কি আরেকটা ব্যাকস্ল্যাশ। তো দুইটা ব্যাকস্ল্যাশ দেখে যেন কি মিন করে ভাইয়া? যে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে হবে। কম্পাইলার যখন একটা ব্যাকস্ল্যাশের পর আরেকটা ব্যাকস্ল্যাশ দেখে তখন বুঝতে পারে যে এখানে দাঁড়াও, এখানে আমাকে একটা কাজ করতে হবে। কম্পাইলার একটা ব্যাকস্ল্যাশ দেখছে, বুঝতে পারলো যে এখানে আমাকে একটা কাজ করতে হবে। কি ধরনের কাজ করতে হবে ভাইয়া? এটা পরেই বলা আছে, পরে যা দেখতেছে আরেকটা ব্যাকস্ল্যাশ, তার মানে কি এখানে আমাকে ব্যাকস্ল্যাশই প্রিন্ট করতে হবে। করলো, করার পর যে স্পেস, তারপরে যা একটা ব্যাকস্ল্যাশ পাইছে, পায়া থামছে। থামার পর বুঝতে পারছে যে কোনো একটা কাজ করতে হবে। কি ধরনের কাজ? ওটা পরেই বলা আছে, পরে গেছে, যাই দেখে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি থেকে কি বুঝলো? যে আমাকে এখানে কনসোলে অ্যাপোস্ট্রফি প্রিন্ট করতে হবে। এই যে কনসোলে একটা অ্যাপোস্ট্রফি প্রিন্ট করলো, করার পর যে আবার এই যে ক্যারেক্টারগুলোকে প্রিন্ট করতেছে, 1 1 1 1, তারপর হচ্ছে গিয়া এই যে স্পেস প্রিন্ট করছে, এখানে একটা স্পেস, তারপর এসপিএল, তারপর হচ্ছে এই যে এটা দেখলো, বুঝলো যে একটা কিছু একটা স্পেশাল কাজ করতে হবে। কি স্পেশাল কাজ? পরেই বলা আছে, পরে যায় দেখলো একটা অ্যাপোস্ট্রফি, সেখানে একটা অ্যাপোস্ট্রফি প্রিন্ট করলো। করার পর এখানে আসছে, আইসা একটা স্পেস পাইছে, স্পেস প্রিন্ট করছে। তারপর এখান থেকে যা দেখছে যেখানে কি, মানে এখানে যা দেখছে যে প্রিন্টএফের কাজ শেষ। এখানে যা দেখছে যে তোমার টার্মিনেটর দেওয়া আছে। সো আমার এই পর্যন্ত লাইন এক্সিকিউশন শেষ। পরের লাইনে যা কি দেখতেছে? রিটার্ন দেওয়া আছে, মানে আমার পুরো কোডের কাজ শেষ। সো এই জিনিসটা হবে। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের কাজ শেষ। সো বেসিক্যালি আমরা এটার কথা কিন্তু বলি নাই এখন। তুই এই যে এই জিনিসটা কেন দিছিলাম আমরা বলি নাই, এই জিনিসটা আমরা দেখাবো একটু পরে, দেখাই। আচ্ছা, সো এখানে আমি জাস্ট বলছি যে কিভাবে কমেন্ট করা লাগে। ধরো তুমি একটা সিঙ্গেল লাইনকে কমেন্ট করতে চাইতেছো, সিঙ্গেল লাইনকে কমেন্ট করতে হলে জাস্ট দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ পরপর লিখতে হয়, তাহলে লাইনটা কমেন্ট আউট হয়ে যায়। ধরো তুমি মাল্টিপল লাইনকে কমেন্ট আউট করতে চাইতেছো, তাহলে মনে রাখবা আমি এই জিনিসটাতে অনেক ভুল করছি আমার লাইফে। আমি এই জিনিসটাতে অনেক মানে প্যারা খাইছি, যে মাল্টিপল লাইনকে যখন আমরা মানে করতাম, কমেন্ট আউট করার চেষ্টা করতাম, তখন আমার আমার জানা ছিল যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ এবং একটা স্টার প্রিন্ট হবে, কিন্তু আমি এদের অর্ডারটাকে ভুলাই ফেলতাম। আমি একবার এরকম ভাবে প্রিন্ট করাইতাম, একবার এরকম ভাবে প্রিন্ট করাইতাম, মানে আমার এই লাইফে এই যে এরকম উল্টাপাল্টা প্রিন্টিং এর জন্য আমি পরীক্ষাতেও এবং বাসায় অ্যাসাইনমেন্টে অনেক ধরনের ঝামেলায় পড়ছি। সো এটাকে আমি মনে রাখছি কিভাবে জানো? আমি মনে রাখছি হচ্ছে গিয়া স্টার মার্ক। স্টার মার্ক হচ্ছে গিয়া লেটারের পাশে থাকবে। ধরো তুমি যে এই লাইনটাকেই কি করতে চাইতেছো, এই লাইনটাকে তুমি কমেন্ট আউট করতে চাইতেছো, তাহলে খেয়াল করো তো, এই যে মানে এই যে তোমার কি বলে ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ এবং স্টার মার্কের মধ্যে কে সবচেয়ে বেশি এই লাইনটার নিকটে আছে? অবশ্যই এই স্টার মার্কটা নিকটে আছে। কে সবচেয়ে বেশি নিকটে এই দুটার মধ্যে? অবশ্যই এই স্টার মার্কটা নিকটে। তার মানে হচ্ছে গিয়া যেই লাইনটাকে কমেন্ট আউট করবা, যে লাইনগুলোকে, সেই লাইনের নিকটে কাকে রাখতে হবে? স্টার মার্কে রাখতে হবে। এবং তাহলে নিকটে স্টার মার্কে রাখছি। এখন তাহলে তোমার এই ফরওয়ার্ড স্ল্যাশ কোথায় যাবে? প্রথমটা যাবে আগে, পরেরটা যাবে পরে। কারণ হচ্ছে গিয়া কি, যদি আমি প্রথম এই ফরওয়ার্ড স্ল্যাশটাকে এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু স্টার মার্ক আর নিকটে রইল না। যদি আমি এখানে নিয়ে আসতাম, এই যে ধরো এখানে নিয়ে আসি, ঘিচিবিচি হয়ে যেতেছে, দাঁড়াও। ধরো আমি ধরো এখানে যদি স্টার মার্কটা, এখানে যদি আমি যে ফরওয়ার্ড স্ল্যাশটা দেই, তাহলে কি হবে? তাহলে কিন্তু যে এই ফরওয়ার্ড স্ল্যাশটা কিন্তু নিকটে হয়ে গেল এই লাইনের, এই স্টার মার্ক কিন্তু নিকটে রইল না। সো আমি যেভাবে মনে রাখতাম, তাহলে কি করবো আমি তখন? আমি তখন যে এই জিনিসটাতে মানে ফরওয়ার্ড স্ল্যাশটাকে পিছে প্রিন্ট করে দিতাম। আমি কিভাবে মনে রাখতাম ভাইয়া? স্টার মার্ক
লাইন, সরি, লাইনের নিকটে থাকবে। ওকে, ডান। আচ্ছা, এরপরে যাই। কয়টা রে এখানে? আচ্ছা, সিকোয়েন্স। আচ্ছা, এবার আমাদের আমাদের প্রায় শেষের দিকে আছি আমরা এখন, যদিও শেষের দিকে না, অনেকগুলাই আছে। আচ্ছা, আচ্ছা, এইখানে আমরা আসলে এগুলা জানি, সবাই জানি, এত এখন আমাদের বেশি টাইম লাগবে না। এই যে মানে ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা টাইপ, আমরা কয় ধরনের ডেটা টাইপ চিনি? ইন্টিজারকে চিনি, ফ্লোটকে চিনি, তারপর ক্যারেক্টার আছে, ক্যারেক্টারকে চিনি, তারপর আরো আছে। সো এই জিনিসগুলোকে আমরা মোট মোট কথা আমরা এই জিনিসগুলোকে চিনি, বেশিরভাগই এই জিনিসগুলোকে চিনি, ঠিক আছে? ক্যারেক্টার, ক্যারেক্টার বানান কি? ক্যারেক্টার, ও তো হইলো একটা, ঠিক আছে। সো আমরা ইন্টিজার নামক ডেটা টাইপকে কখন ইউজ করি? যখন আমরা কোনো একটা ইন্টিজার টাইপ ভ্যালুকে র্যামের ভিতরে অ্যাসাইন করাইতে চাই, ওই ক্ষেত্রে আমরা ইন্টিজার নামক ডেটা টাইপটাকে ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এই ডেটা টাইপটাকে ইউজ করার বিষয়টা কি, মানে মানে ইটা কি, রিজনটা কি? যদি আমরা কোনো একটা ইন্টিজার টাইপ ভ্যালুকে যদি আমরা র্যামের ভিতরে অ্যাসাইন করাতে চাই, ওই ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি। এবং এটাকে ইনিশিয়ালাইজ করার টেকনিকটা কি? আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করি? আমরা ফার্স্টে ইন্টিজার লিখি, লিখার পর ধরো সামথিং কিছু একটা, যেমন এখানে আমি নাম রাখছি এক্স, এই যে এখানে এক্স লিখলাম, লেখার পর আমরা চাইলে ডাইরেক্ট ভ্যালু অ্যাসাইনও করে দিতে পারি, অথবা টার্মিনেটর অপারেটর দিয়ে শেষ করে দিতে পারি, পরে যে অ্যাসাইন করবো, এরকম কিছু একটা করতে পারি। সো এখানে আমরা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করতে পারবো। এবং এই যে ডেটা টাইপ, এই ডেটা টাইপের একটা রেঞ্জ আছে, ভ্যালু হ্যান্ডেল করার একটা রেঞ্জ আছে, এই যেটা আছে এটা হইতেছে গিয়া ওর রেঞ্জ। এর বাইরে যদি আমি ভ্যালু লিখি, এটা হ্যান্ডেল করতে পারবে না। সেম ফর দ্য ফ্লোট হিয়ার, ঠিক আছে। আচ্ছা, আরো অনেক ধরনের ডেটা টাইপ আছে, আমরা একটু আগে আলোচনা করছি। সো এগুলা আমরা একটু আগেও দেখছি। সো আমি কিছু জিনিস সম্বন্ধে এখানে একটু জাস্ট বলে দিই। সো আমরা শর্ট ইন্টিজার, ইন্টিজার, লং ইন্টিজার, এই প্রত্যেকটা দিয়ে জাস্ট আমরা কাকেই প্রিন্ট করাইতে পারি বা কাকেই স্টোর করতে পারি? ইন্টিজার টাইপ ভ্যালুকে স্টোর বা প্রিন্ট করাইতে পারি। তো এতগুলা ভিন্ন ভিন্ন জিনিস ইউজ করার মানে কি, কারণ কি? কারণ হচ্ছে গিয়া আমরা এতগুলা ভিন্ন ভিন্ন জিনিস ইউজ করি যাতে মানে র্যামের ভিতরে জায়গা মানে একটু যদি ঝামেলা থাকে, তো ওই ক্ষেত্রে ইউজ করি। কারণ হচ্ছে দেখো, এখানে শর্ট ইন্টিজার 2 বাইট জায়গা দখল করে, ইন্টিজার 4 বাইট জায়গা দখল করে, লং ইন্টিজার 4 বাইট, এবং হচ্ছে গিয়া লং ইন্টিজার 8 বাইট জায়গা দখল করে, ঠিক আছে। সো এই যে আমরা এগুলা ইউজ করার পিছনে কারণ হচ্ছে গিয়া প্রত্যেকটা ইন্টিজারের ভ্যালু হ্যান্ডেল করার ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এবং এই প্রত্যেকটা জায়গাও ভিন্ন ভিন্ন খায়। ধরো হচ্ছে গিয়ে আমি একটা ছোট একটা প্রোগ্রাম বানাইতেছি, যেই প্রোগ্রামে আমার হইতে পারে মানে হচ্ছে গিয়া 2000 3000 পর্যন্ত ভ্যালু, মানে ওইটাছে গিয়া 2000 ভ্যালু অ্যাসাইন করতে পারলে আমার হয়ে গেছে। সো আমার কিন্তু এখানে শর্ট ইন্টিজার দিয়ে কাজ হয়ে যাবে, এবং র্যামের ভিতরে জায়গা খাবে মাত্র 2 বাইট। সো আমার র্যামের ভিতরে তেমন একটা জায়গাও খাইবে না। আমার র্যাম ধরো ছোট, আমার কাজও ছোট, আমার র্যামও ছোট, তাহলে আমি আমার কাজ অনুসারে কিন্তু আমি এই শর্ট ইন্টিজারকে বাইছা নিতে পারি। আমি কিন্তু এই যদি এই লং ইন্টিজার ইউজ করতাম, তাহলে কিন্তু আমার র্যাম 8 বাইট খাইতো, যে জায়গায় আমার শর্ট ইন্টিজার খাইতেছে কত? 2 বাইট। সো এটা র্যামের মেমোরি ম্যানেজমেন্টের উপর একটা বিষয় আছে, ঠিক আছে। এখানে র্যামের মেমোরি ম্যানেজমেন্টের উপর একটা বিষয় আছে। সো এটা আছে, তার হচ্ছে গিয়া তোমার যে পোর্ট ডাবল, লং ডাবল, এগুলাও বিষয়, এগুলাও সেম। এখন কথা, র্যাম তোমার জায়গা কম খাইতেছে, এবং সাথে সাথে একটা আকামও করতেছে। তোমার জায়গা যত কম খাইতেছে না ভাইয়া, ঠিক ততই তোমার কাজেও কম ভাবেই আসতেছে। দেখো, এই যে এই শর্ট ইন্টিজার জাস্ট তোমার র্যামের 2 বাইট জায়গা খাইতেছে, এবং এটা শুধুমাত্র এই যে এটুক রেঞ্জ, মাত্র -32,000 থেকে +32,000 পর্যন্ত রেঞ্জকে হ্যান্ডেল করতে পারতেছে, আর পারতেছে না। তারপর এই যে এখানে ইন্টিজার 4 বাইট জায়গা খাইতেছে, এটা তোমার জাস্ট এই যে এইরকম এতগুলা ভ্যালু, ঠিক আছে, সামথিং কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আচ্ছা 214 কোটি সামথিং ভ্যালু এটা হ্যান্ডেল করতে পারতেছে। ধরো আমরা আরো বড় একটা
আমরা অনেক বড় একটা বানাইতেছি, প্রোগ্রাম বানাইতেছি যেখানে এর থেকেও বড় দরকার, তাহলে যে আমরা লং লং ইন্টিজারকে নিতে পারি, এটা 8 বাইট জায়গা খাবে, জায়গাও বেশি খাবে, এবং সাথে সাথে তোমাকে রেঞ্জও, নাম্বারের রেঞ্জও বেশি দিবে। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, এবং প্রত্যেকটার ক্ষেত্রে তুমি যদি ইন্টিজার লং লং ইন্টিজার তুমি ইউজ করো, তাহলে ওই ক্ষেত্রে ওই যে প্রিন্ট আউট করানোর সময় ফরম্যাট স্পেসিফায়ার, চিত্রকে বলছিলাম ওই ফরম্যাট স্পেসিফায়ারগুলো কীরকম হবে, আলাদা হবে। যদি তুমি ইন্টিজার দাও, শর্ট ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ এইচডি, ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি, এবং লং ইন্টিজারের ক্ষেত্রে এলডি, এবং লং লং এর ক্ষেত্রে এলএলডি। ঠিক আছে, এখন কথা হইতেছে গিয়া ভাই এই জিনিসটা কি, রেঞ্জ আনসাইন্ড। আচ্ছা, আমরা ধরো হচ্ছে গিয়া, আচ্ছা এখানে একটা জিনিস বলাই হয়নি, ক্যারেক্টার। তুমি কোনো একটা জায়গায় ক্যারেক্টার র্যামের ভিতরে কয় বাইট জায়গা খায় ভাইয়া, জাস্ট 1 বাইট জায়গা খায়। কয় বাইট? 1 বাইট জায়গা খায়। এখন ক্যারেক্টার 1 বাইট জায়গা যেমন খায়, এবং এত কম জায়গা খাওয়ার কারণে ওই কী করে, ওই তোমাকে কম একটা ভ্যালু হ্যান্ডেল করার মতো ক্ষমতা দিয়ে দেয়। মানে ওই জায়গাও কম খায়, এবং ওই একটা ভ্যালু যে হ্যান্ডেল করে না, ওই হ্যান্ডেল করা ভ্যালুটার পরিমাণও কম থাকে, -128 থেকে জাস্ট টু 127। এখন কথা হইতেছে গিয়া ভাইয়া, ক্যারেক্টার তো ক্যারেক্টার, এখানে ইন্টিজার টাইপ ভ্যালু কেন আসলো? আচ্ছা, আমরা আস্কি ভ্যালু চিনি সবাই, আমরা কেউ কে আস্কি ভ্যালু চিনি? আস্কি ভ্যালু, এই যে আস্কি ভ্যালুর টেবিল, এখানে খেয়াল করো, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা নির্দিষ্ট করে কি আছে, আস্কি ভ্যালু আছে, একটা নির্দিষ্ট করে ইন্টিজার টাইপ ভ্যালু আছে। দেখছো, এই যে যেমন এ এর জন্য 065, বি এর জন্য 066 বা 66, তারপর হচ্ছে গিয়া যে ছোট হাতের এ এর জন্য 097। তো আসলে এখানে আস্কি ভ্যালু হচ্ছে গিয়া ওইটাই বলতেছে যে ও কত থেকে কত পর্যন্ত হ্যান্ডেল করতে পারে। আজকে যে ক্যারেক্টার হচ্ছে গিয়া -128 থেকে 227 পর্যন্ত হ্যান্ডেল করতে পারে, এবং এই প্রত্যেকটা, ধরো তুমি যখন ক্যারেক্টারের মধ্যে 65 কে ইনসার্ট করবা, তো ক্যারেক্টার আসলে ওটাকে এইভাবেই রাখবে, বাট ওটাকে যখন প্রিন্ট করবে তখন কিন্তু এই হিসাবে প্রিন্ট করবে। কারণ কি? কারণ হচ্ছে গিয়া এই 65 ইন্টিজারের ভ্যালু কি, মানে ক্যারেক্টার ভ্যালু কি, আস্কি টেবিলে এ। ঠিক আছে, সো এ প্রিন্ট করতেছে, মানে ও আসলে হ্যান্ডেল করে এটা, বাট প্রিন্ট করে এইটা। ঠিক আছে, ইনপুট আউটপুট এটা করে, হ্যান্ডেল করে হচ্ছে কি, ও কিন্তু ক্যারেক্টার কিন্তু বুঝে না, ওই কিন্তু এই যে এই রেঞ্জটা বুঝে, এবং রেঞ্জ অনুসারে আস্কি টেবিলে যেই ভ্যালুটা বা যেই ক্যারেক্টারটা আছে, ওই ক্যারেক্টারটাকে ওই প্রিন্ট করে বা ওই ক্যারেক্টার নিয়ে কাজ করে। ঠিক আছে, এখন কথা হইতেছে গিয়া আমাদের এই যে আনসাইন্ড রেঞ্জ। ঠিক আছে, এখন ধরো তুমি একটা প্রোগ্রাম বানাইতেছো, যেই প্রোগ্রামে তোমার আসলে নেগেটিভ ভ্যালুর কোনো দরকার নাই, বাট তুমি চাইতেছো যে তোমার মেমোরিতে জায়গা কম খাইক। ঠিক আছে, ধরো তোমার নেগেটিভ ভ্যালু দরকার নেই, ধরো তোমার আসলে দরকার এটা, যেমন হচ্ছে গিয়া, ধরো আমি যে এই শর্ট নিউজের নিয়ে কথা বলি। ঠিক আছে, ধরো তোমার ওই প্রোগ্রামে কোনো নেগেটিভ ভ্যালু দরকার নেই, বাট তুমি যদি, যেমন এই শর্ট ইনিজার কয় বাইট জায়গা খায়, 2 বাইট জায়গা খায়, তাই না? 2 বাইট জায়গা খায় ভাইয়া। আচ্ছা, এবং ধরো তোমার হচ্ছে গিয়া ওই ছোট একটা প্রোগ্রামের মধ্যে 60,000 ইনপুট দিতে হবে। ছোট একটা প্রোগ্রামে তোমার কোনো একটা র্যামের স্লটের ভিতরে বা কোনো একটা র্যামের জায়গার ভিতরে কত রাখতে হবে, 60,000কে রাখতে হবে। এখন এটা কি শর্ট ইন্টিজারদের সম্ভব? তুমি দেখো তো, শর্ট ইন্টিজার সর্বোচ্চ কাজ করতে পারে 32,000। মানে ওই শর্ট ইন্টিজার যদি তুমি ডিক্লেয়ার করো, তাহলে র্যামের ভিতরে ওই সর্বোচ্চ 32,000কে রাখতে পারবে, ওই কিন্তু 60,000কে রাখতে পারবে না, কারণ ওই জায়গাটা নিচ্ছে মাত্র 2 বাইট, তাই না? 2 বাইট জায়গা নিচ্ছে। এখন বিষয়টা কি, এখন ধরো তোমার র্যামের ভিতরে জায়গাও কম, তুমি জায়গাও বেশি নিতে পারতেছো, তুমি চাইলেই কিন্তু 60,000 রাখার জন্য কিন্তু তুমি ইন্টিজারে শিফট হয়ে আসতে পারো। ইন্টিজার কিন্তু তোমাকে ওই অ্যালাউটা করে যে তুমি 60,000 রাখতে পারবা, বাট তোমার ধরো জায়গা কম, তোমার মেমোরিতে তোমার জায়গা নাই, তুমি আসলে এই এত বড় জায়গা তুমি আসলে
বিয়ার করতে পারবা না। তাহলে ওই ক্ষেত্রে একটা জিনিসের উদয় হয় যেটার নাম হচ্ছে গিয়া আনসাইন্ড রেঞ্জ। আনসাইন্ড রেঞ্জ জিনিসটা কি? এটাতে একটা কথা বলে রাখি, এটা একটা কন্ডিশন আছে। তোমার প্রোগ্রামে তুমি কি ইউজ করতে পারবা না? নেগেটিভ ভ্যালুকে ইউজ করতে পারবা না, তাহলেই এই জিনিসটা কাজ করবে। এখন ধরো তুমি 60,000কে ইনপুট নিবা, তোমার মেমোরিতে জায়গা আছে 2 বাইট। এখন তুমি এটা সহজভাবে কি করতে পারতা? ইন্টিজার দিয়ে করতে পারতা, বাট তোমার ইন্টিজার জায়গা নিবে 4 বাইট, যেটা তোমার নাই এখানে। 2 বাইট দিয়ে করাইতে হবে। সো তুমি কি করবা? রেঞ্জ আনসাইনকে কল করো। তখন কি হবে জানো? তুমি রেঞ্জ আনসাইন নিয়ে কাজ করো, তখন কি হবে জানো? তখন রেঞ্জ আনসাইন কি করবে? তোমার এই যে নেগেটিভ ভ্যালু প্রিন্ট করার জন্য যে জায়গাটার এই শর্ট ইন্টিজার বা ইন্টিজার রাখা দিছিল না, মানে যেই জায়গাটা আসলে নেগেটিভ ভ্যালুকে রাখার জন্য রাখছিল, ওই জায়গাটা কি করবে? ওই জায়গাটা পজিটিভকে দান করে দিবে। এখন তুমি কিন্তু তাকে বলছো যে ভাইয়া আমি, যে কম্পাইলার সাহেব বা যে কম্পিউটার সাহেব, আমি হইতেছে গিয়া নেগেটিভ ভ্যালুকে আমি কি করব না, নেগেটিভ ভ্যালুকে আমি নিয়ে কাজ করব না, আমি জাস্ট পজিটিভ ভ্যালুকে নিয়ে কাজ করব। আমার জায়গা একটু কম আছে, আমাকে প্লিজ পজিটিভ ভ্যালুতে জায়গাটা বাড়ায় দেন। তো কম্পাইলার তখন কি করবে? কম্পাইলার তখন এই যে শর্ট ইন্টিজার, তখন সরি কম্পাইলার না, শর্ট ইন্টিজার তখন কি করবে? তখন তার এই যে নেগেটিভ ভ্যালুগুলো রাখার জন্য যে পরিমাণ জায়গা সে বরাদ্দ বা যে পরিমাণ জায়গা সে রাখছিল, ওই জায়গাটা কাকে দান করবে? ওই জায়গাটা পজিটিভ ভ্যালু রাখার জন্য দান করে দিবে। দেখছো? এই জন্যই এইখানে আইসা রেঞ্জের মানটা বাইরে গেছে। কারণ কি? এইখানে নেগেটিভ ভ্যালু রাখার জন্য যে জায়গা এবং পজিটিভ ভ্যালু রাখার জন্য যে জায়গা, ওই দুটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে এবং তোমার রেঞ্জ বাড়ায় দিছে। এখন তুমি চাইলেই একদম সহজভাবেই 60,000-এর মতো বড় ভ্যালুকেও তুমি শর্ট ইন্টিজারের মধ্যে স্টোর করতে পারবা। কেননা তুমি আনসাইন্ডকে কল করছো এবং আনসাইন্ড কি করছে? তুমি শর্ট ইন্টিজারের আনসাইন্ডকে ব্যবহার করছো এবং আনসাইন্ড কি করছে? তোমার আনসাইন্ড তোমার ওই যে নেগেটিভের জায়গাটাকে বাদ দিয়া ওই জায়গাটাকে তোমার পজিটিভের জন্য বাড়ায় দিছে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া? এখন এটা নিয়ে কাজ করার সিস্টেমটা কি? এটা নিয়ে কাজ করার সিস্টেম হইতেছে গিয়া, তুমি যখন এই যে আমাকে দেখাই, ধরো হচ্ছে গিয়ে এখানে নাই, এখানে নাই 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 নাই, আচ্ছা এই যে এখানে যেমন আছে, এইখানে যেমন তুমি কি করছো? পার্সেন্টেজ ইউজ করছো। ধরো তুমি ইন্টিজার, যেহেতু এখানে ইন্টিজার নিয়ে কাজ করি, ধরো তুমি কি করবা? ইন্টিজারের কি করবা ভাইয়া? তুমি ইন্টিজারের পার্সেন্টেজ ডি নিয়ে তুমি কি করছো? তুমি ইন্টিজারকে প্রিন্ট করাইছো। এখন ধরো তুমি যে আনসাইন্ড ইন্টিজার নিয়ে কাজ করতে চাইতেছো, আনসাইন্ড নিয়ে কাজ করতে চাইতেছো, তখন আনসাইন্ড নিয়ে কাজ করতে হলে তোমাকে কি করতে হবে জানো? তোমাকে আসলে এই ফরম্যাট স্পেসিফায়ারটা চেঞ্জ করতে হবে, জাস্ট অনলি এটাই করতে হবে। এই যে এখানে আনসাইন্ডের জন্য পার্সেন্টেজ অফ ইউ লেখা দাও, তোমার কাজ শেষ। কাজ শেষ। ঠিক আছে? ঠিক তেমন ভাবে যেখানে লেখাই আছে, তোমরা একটু পড়ে নিবা। যেমন লেখা আছে ইন্টিজারের ক্ষেত্রে আনসাইন্ডের জন্য পার্সেন্টেজ ইউ, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে তুমি যখন আনসাইন করতেছো, দেখো এই জায়গার নেগেটিভের জন্য যে ভ্যালুটা ছিল, ওটা কার জন্য ঢুকে গেছে? কার জন্য? মানে ঢুকে গেছে কার ভিতরে? পজিটিভের ভিতরে ঢুকে গেছে এবং পজিটিভের রেঞ্জ বেড়ে গেছে। নেগেটিভ এটা পজিটিভে ঢুকে গেছে এবং পজিটিভের রেঞ্জ বেড়ে গেছে। সেম ভাবে সব এগুলো সেম। ঠিক আছে? তো এই আনসাইন জন্য আমরা কাজ করতে পারি। কিভাবে প্রিন্ট করে কাজটা কিভাবে? জাস্ট ফরম্যাট স্পেসিফায়ারটা নিয়ে কাজ করে, জাস্ট ফরম্যাট স্পেসিফায়ারটা নিয়ে কাজ করে। তুমি তাকে এইখানে তুমি ক্যারেক্টারের মধ্যে আনসাইন নাম্বার দেখতে পারবা না, কারণ ফ্লোটিং আনসাইন বিহেভিয়ারকে সাপোর্ট করে না, বাট ক্যারেক্টার এবং ইন্টিজার এটা সাপোর্ট কইরা থাকে। ঠিক আছে? সো আশা করি আমি এই জিনিসটা বুঝতে পারছি। আমি কি বলতেছি, কি আছে, কম্পিউটার যে কোডগুলা কি করে, র্যামের মধ্যে তুমি কোনো কিছু যে ধরো তুমি হচ্ছে গিয়া তুমি লিখছো ইন্টিজার এক্স, তো কি করবে? তো এই লেখাটা কি জন্য ইন্টিজার সম্পর্কে
এই র্যাম মেমোরি, ঠিক আছে, র্যামকে বলা হয় মস্তিষ্ক। ওকে, আমরা তোমার কোর্স জুড়ে র্যামকে এইভাবে কল্পনা করবো, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা যখন ওই যে পয়েন্টার করবো, ফাংশন করবো, তখন থেকে আমরা একটু একটু ভিন্ন ভাবে আলোচনা করবো। কারণ বারবার এত বড় র্যাম আমাদের কিন্তু থিওরি ক্লাসে র্যাম আঁকতে হবে, খাতায় আঁকতে হবে। সো এত বড় কইরা বারবার র্যাম আঁকা এটা একটা প্যারার জিনিস। কারণ হইতেছে গিয়া এটা ছোট একটা কারণ আছে, তোমার মেমোরি অ্যাড্রেস হিসাবে বিট হিসাব করতে হয়, মেমোরি অ্যাড্রেস হিসাব কইরা বিট হিসাব করতে হয়। সো ওই ক্ষেত্রে আসলে ঝামেলা হয়ে যায়। সো আমরা চিনা রাখি, আমরা যদি সহজ কোনো রাখতে হয়, ধরো সহজ একটা কোড দিছে, তখন ওই ক্ষেত্রে আমরা পুরা র্যামটাকে এমনি না হয় আঁকলাম। কিন্তু ধরো তোমার একটা কমপ্লিকেটেড কোড দিছে, তো ওই ক্ষেত্রে আমরা যেমন যে ফার্স্টের দিকে আমরা করছি না, এই যে একদম ফার্স্টের শুরুর দিকে যে আমরা কিভাবে করছি, শুরুর দিকে যখন আমরা এভাবে করছিলাম না, এইভাবে করব, ঠিক আছে। যদি কমপ্লিকেটেড কোড না থাকে তাহলে আমরা ওই র্যামের ছবি রেখা করবো, আর যদি কমপ্লিকেটেড কোড থাকে তাহলে আমরা ছোট ছোট করে একটা বক্স করে নিয়ে থাকবো। আচ্ছা, ওকে, তো পরে যাই এখন। আচ্ছা, এই যে কম্পিউটারের এটা একটা র্যাম, এই র্যামকে এটা একটা কি, এটা একটা র্যাম, তাই না? এই র্যামকে কতগুলো সেগমেন্টে ভাগ করা হয়েছে না, কয়েকটা ঘরে ভাগ করা হয়েছে না? এই প্রত্যেকটা ঘরকে কি বলা হয়? এক বিট বলা হয়, এক বিট, ঠিক আছে, এক বিট। ইচ মেমোরি ক্যান স্টোর 1 বিট, 8 বিট। সরি, আমার একটু ভুল হয়ে গেছে। I have made a mistake, I have made a mistake, I have made a mistake. Okay. সরি। আচ্ছা, এই প্রত্যেকটা বক্সের এই প্রত্যেকটা বক্স কতখানি জায়গা খাইছে জানো? প্রত্যেকটা বক্স হইতেছে গিয়ে 1 বাইট কইরা, 1 বাইট কইরা। প্রত্যেকটা বক্স কয় বাইট কইরা ভাইয়া? প্রত্যেকটা বক্স 1 বাইট কইরা। মানে 1 বাইট মানে কি ভাইয়া? 1 বাইট মানে কিন্তু অর 8 বিট। 8 বিটে 1 বাইট হয় না? সো প্রত্যেকটা বক্সকে তুমি 1 বাইটও বলতে পারো অথবা 8 বিটও বলতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। এবং প্রত্যেকটা এই যে ধরো এই যে একটা মেমোরি, এই মেমোরি অ্যাড্রেস, ধরো যে একটা মেমোরি, এই প্রত্যেকটা ঘরের একটা করে কি আছে, নির্দিষ্ট ঠিকানা আছে, একটা করে নির্দিষ্ট ঠিকানা আছে। ধরো আমি এটা ঠিকানা দিলাম 6400, এরকম একটা ঠিকানা প্রত্যেকটা মেমোরি, প্রত্যেকটা এই ঘরের আছে, মেমোরি আছে, ঠিক আছে। এটার ঠিকানা একটু ভিন্ন হবে, 6402 এরকম হবে, ঠিক আছে। প্রত্যেকটা একটা নির্দিষ্ট করে ঠিকানা আছে, ঠিক আছে। দ্য অ্যাড্রেস স্টার্টস ফ্রম 0। সো এখানে এই অ্যাড্রেসটা কি হতে শুরু হবে? 0 থেকে শুরু হবে, আগে 0 আছে, ঠিক আছে। ওয়েট আ সেকেন্ড, 0 থেকে শুরু হয় মানে 0 না, 0 থেকে শুরু হয় না হচ্ছে গিয়া, 0 থেকে শুরু হয় মানে হচ্ছে গিয়া এই যে এই অ্যাড্রেসটা ধরো, এই অ্যাড্রেস, এটার অ্যাড্রেস ধরো 0, এটার অ্যাড্রেস 1, এটার অ্যাড্রেস 2, এইভাবে করতে 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 এটার অ্যাড্রেস এত, এটার অ্যাড্রেস এত, এরকম, ঠিক আছে। এবং এই লাস্ট অ্যাড্রেস ডিপেন্ডস অন মেমোরি সাইজ, ঠিক আছে। মানে মেমোরি সাইজ কত এটার উপর ডিপেন্ড করে এই শেষ অ্যাড্রেসটা ডিপেন্ড করে। যেমন আমি ধরছি যে এখানে মেমোরিটা অনেক বড়, কয়টা এরকম ঘর আছে আমি ধরছি, ধরো এই মেমোরি অ্যাড্রেস দিলাম আমি হচ্ছে গিয়া ধরো 9400, তাহলে আমি কি বুঝাইলাম? এই মেমোরিতে কয়টা এরকম ঘর আছে? 9400 ঘর আছে, ঠিক আছে। এটাই বুঝেছে মেমোরি লাস্ট অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ঘরের নাম্বারের উপর ডিপেন্ড করে। অ্যাড্রেসটা কি করে ভাইয়া? অ্যাড্রেসটা এই প্রত্যেকটা ঘরে একটা করে ঠিকানা আছে না ভাইয়া, এই ঠিকানাগুলা ঘর কত নাম্বারে পড়তেছে ওইটার উপর ডিপেন্ড করে। যেমন এটা এটা পড়তেছে 0 নাম্বারে, এটা পড়তেছে 1 নাম্বারে, তাই ওর অ্যাড্রেস 1। এটা পড়তেছে 2 নাম্বারে, তাই ওর অ্যাড্রেস 2। ধরো এই ঘরটা পড়তেছে 4200, 6402 এতে, সো এটা অ্যাড্রেস ওই রকম, এরকম ভাবে বুঝাইছে। সো এটা পড়তেছে 9400 তে, তো ওর অ্যাড্রেসও 9400, ওর ঘরের নাম্বারও 9400। সো এই লাস্ট অ্যাড্রেসটা ডিপেন্ড করে কিভাবে? লাস্ট অ্যাড্রেসটা কিন্তু বেসিক্যালি বোঝায় এই যে 9400 মানে কি, এখানে কয়টা ঘর আছে, তাহলে 9400টা ঘর আছে, ঠিক আছে। তো লাস্ট অ্যাড্রেসটা আছে গিয়া মেমোরি সাইজের উপর ডিপেন্ড করে। মেমোরি যদি এর থেকে কম সাইজ হতো তাহলে কিন্তু লাস্ট অ্যাড্রেসটা ভিন্ন হইতো, ঠিক আছে। এত ইনফরমেশন দরকার হয় না আমাদের, যাই হোক। তো ধরো এই যে এখানে এখানে কি হবে? খুবই সুন্দর জিনিস,
মেইন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু হবে, তারপর আসবে ক্যারেক্টারে কাজ করবে, এই লাইনে আসবে, তারপর এই লাইনে আসবে, তারপর এই লাইনে আসবে, এই লাইনে আসবে। সো সেম ভাবে কাজগুলো আগে যেভাবে পড়ছি ভাবেই হবে। তো আমরা যাই। তো প্রথমে ক্যারেক্টার এ মানে কি, এর ভিতরে একটা ক্যারেক্টার, তো এর ভিতরে একটা সমপরিমাণ ক্যারেক্টার ওয়ান বাইট জায়গা হয়েছে, দেখছো? তারপরে এবং এর মধ্যে আমরা চাইলেই এত থেকে এত ভ্যালু অ্যাসাইন করতে পারবো। এর বেশি অ্যাসাইন করলে কি হবে? বেশি অ্যাসাইন করলে তোমার কম্পাইলার হচ্ছে কি ওটাকে হ্যান্ডেল করতে পারবে না, কম্পাইলার সরি। এর থেকে বেশি অ্যাসাইন করলে, ধরো এই জায়গার মধ্যে আমরা -128 থেকে প্লাস 127কে 27 পর্যন্ত কোনো একটা ভ্যালুকে আমরা অ্যাসাইন করতে পারবো। এর বেশি দিলে কি হবে, বা এর কম দিলে কি হবে, এই ক্যারেক্টার এ এটাকে কি করতে পারবে না, হ্যান্ডেল করতে পারবে না। তখন তোমাকে একটা গার্বেজ ভ্যালু শো করবে অথবা একটা উল্টাপাল্টা বিহেভিয়ার করবে তোমার সাথে, ঠিক আছে? তারপরে যাই আনসাইন ক্যারেক্টার বি, ঠিক আছে? সো যে কোনো টাইপ আনসাইন্ড হোক অথবা সাইন্ড হোক, ওটা ম্যাটার করে না, যে কোনো ডেটা টাইপ আনসাইন্ড হোক অথবা সাইন্ড হোক। আচ্ছা, আমি কিন্তু যে আগের বার একটা ভুল হয়েছিল আমার, আমি কিন্তু বলছিলাম যে আনসাইন্ডের জন্য জাস্ট ফরম্যাট স্পেসিফায়ারে এটা চেঞ্জ আছে, তাই না? কিন্তু না, আমার এখানে একটা ভুল হয়েছিল, আমার এখানে মনে পড়লো হঠাৎ। সো এই যে ফরম্যাট স্পেসিফায়ার আমরা চেঞ্জ করব, সাথে ধরো এই যে এইখানে আমরা হচ্ছে গিয়া, ধরো আমি একটা কোড লিখতে পারলে ভালো হইতো। ধরো কি করা যায়। আচ্ছা, আমি একটা কি করি, কি, আচ্ছা, নিউ স্লাইড, ওকে। ধরো আমরা এখানে লিখছি আনসাইন্ড ক্যারেক্টার বি ইজ ইকুয়ালস টু কত লিখবো আমরা, 200। এখন আনসাইন ক্যারেক্টারে কিন্তু রেঞ্জের মধ্যে আছে, এটা 300 উপরে যায়। তুমি একটু চেক করে নিও। আমি চেক করে রাখি। এই দেখ রেঞ্জ কত পর্যন্ত আনসাইন ক্যারেক্টারের, কিন্তু রেঞ্জ, আচ্ছা সরি 255। আরে কি অবস্থা ভাই, মেন প্যারাটা কি জানো? আমি অনেকক্ষণ ধরে গরমের মধ্যে বসে রয়েছি, প্রচুর গরম লাগতেছে, বিকজ আমার এসিটা কাজ করতেছে না, এই জন্য মাথা গরম হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, 255। সো এটা কিন্তু কাজ করবে। সো এখন যদি আমি এটাকে প্রিন্ট করাই, প্রিন্ট এফ দিলাম, এখানে পার্সেন্টেজ দিতে হবে, দেন কি করতে হবে, এইচডি। আচ্ছা এক সেকেন্ড, ভুলের উপরে ভুল হইতেছে এখানে। এই জিনিসটা করা যাবে না, কারণ তুমি তাদের করলে করা যাবে, বাট এটা করলে তুমি বুঝবা না। আচ্ছা আমি একটু ইন্টিজারে আসি। ইন্টিজার, এটা বাদ, ওকে। আচ্ছা, আনসাইন্ড ইন্টিজার এর ভিতরে তুমি কত রাখতে পারবা, তুমি একটা বড় একটা রাখতে পারবা, তোমাদের থেকে ইন্টিজার তুমি রাখতে পারবা। ধরো রাখছো, এবার যখন আমাকে প্রিন্ট করাইবা, প্রিন্ট এফ করাইলা, তখন কি লিখতে হবে, পার্সেন্টেজ কি ইউ লিখতে হবে। সো বুঝতে পারছো চেঞ্জ কোথায়? যখন তুমি কোনো আনসাইন জিনিস নিয়ে কাজ করবা, সেটাকে যখন ডিক্লেয়ার করার আগে কাজ করতে হবে, একটা আনসাইন লিখে দিতে হবে, এবং ফরম্যাট স্পেসিফায়ারের ক্ষেত্রে এই পার্সেন্টেজ ইউ মানে এখানে একটা চেঞ্জেস করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এই যে আনসাইন ক্যারেক্টার বি এর জন্য একটা জায়গা রাখছে, এখন যে কোনো ডেটা টাইপ সাইন্ড হোক অথবা আনসাইন্ড হোক, জায়গা একই খাবে, জায়গা বেশি খাইতে পারবে না। তারপরে
এই যেখানে ইন্টিজার সি, সি এর জন্য র্যামের ভিতরে ইন্টিজারের সমপরিমাণ বা 4 বাইট জায়গা রাখা হবে। দেখো 4 বাইট জায়গা একসাথে রাখা হয়েছে, দেখছো? তারপর এর মধ্যে আমরা এই যে এত থেকে এত পর্যন্ত ভ্যালু ইনসার্ট করতে পারবো। যদি আমরা এর থেকে বেশি বা কম ভ্যালু ইনসার্ট করি তখন যে কি হবে, ওই যে আমাদের একটা প্রবলেম হবে, আমাদের এই ইন্টিজার সি ওটাকে হ্যান্ডেল করতে পারবে না, তখন আমাদের সাথে একটা উল্টাপাল্টা বিহেভিয়ার করবে। ঠিক আছে, আমাদের আউটপুটে আমাদেরকে কনসোলে কোনো একটা গার্বেজ ভ্যালু বা অন্য মানে আননোন ভ্যালুকে রিটার্ন করতে থাকবে। ঠিক আছে, তারপরে যাই, এখানে আনসাইড ইন্টিজার, এটা মানে ডি এর জন্য এই যে জায়গা রাখতে হবে ইন্টিজারের সমপরিমাণ এবং আনসাইড ইন্টিজার, তাই তো? মানে এর মধ্যে আমরা কি রাখতে পারবো না। দেখো আমি একটু এক্সিকিউট করে দিই জিনিসটা। এখানে বলতেছে আনসাইড ইন্টিজার ডি, ডি এর জন্য র্যামের ভিতরে ইন্টিজারের সমপরিমাণ জায়গা রাখো। এখন এখানে আগে আনসাইন মানে কি, আগে আনসাইন মানে হইতেছে গিয়া ওই যে জায়গাটা রাখা হবে না, যে ধরো জায়গাটা রাখা হয়েছে, এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে আমরা কোনো ধরনের কি করতে পারবো না, নেগেটিভ, কোনো ধরনের নেগেটিভ ভ্যালুকে এখানে আমরা, দেখো নেগেটিভ সেকশনটা নাই, জিরোতে শুরু হয়েছে, নেগেটিভ ভ্যালুই করতে পারবো না। কারণ কি ভাইয়া, কারণ আমরা এখানে আনসাইন লিখছি। ঠিক আছে, তারপর ডাবল, ডাবল মানে কি, ডাবল কয়বার জায়গা খায়, ডাবল কিন্তু জায়গা খায় হচ্ছে গিয়া 8 বাইট। ঠিক আছে, এই যে 1 বাইট, 2 বাইট, 3 বাইট, 4 বাইট, 5 বাইট, 6 বাইট, 7 বাইট, 8 বাইট, এই 8 বাইট জায়গা ডাবল নিয়ে নিছে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে কি, আমাদের কি সাইজগুলো মুখস্থ রাখতে হবে ভাইয়া? দরকার নাই, সাইজগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই। কারণ হচ্ছে গিয়া আমরা চাইলেই আসলে সাইজগুলোকে নিয়ে কাজ করতে, মানে সাইজগুলা আমরা চাইলেই প্রিন্ট করাইতে পারবো এই যে এই ফাংশনের মাধ্যমে, সাইজ অফ ফাংশন। কিন্তু আমি মনে করব সাইজগুলোকে মুখস্থ রাখতে হবে। সো ইয়েস, এর কারণ আছে। কারণটা কি জানো? যখন এখানে স্যার লিখছিল নো, বাট আমি ইয়েস লিখতেছি এই কারণে, কারণ হচ্ছে গিয়ে যখন তুমি আসলে পয়েন্টার পড়বা, অ্যারে পড়বা, তখন যে একটা ঝামেলা হয়। ঠিক আছে, তখন যে প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেসকে আমার জানতে হবে। ঠিক আছে, তখন যে একটা ঝামেলা হয়, ওই ঝামেলার কারণে আমি বলতেছি যে আমরা একটু জাস্ট কয়েকটা ইন্টিজারের জায়গা কত বাইট, ফ্লোটের জায়গা কত বাইট, ক্যারেক্টারের জায়গা কত বাইট, এই তিনটা জানলেই বেসিক্যালি হয়ে যায়। সাথে তুমি জানতে পারো হচ্ছে ডাবল, ডাবলের জায়গা কত বাইট। ঠিক আছে, এটা জানো, এবং এর সাথে আর কিছু জানা দরকার আছে না, এই করা জানলেই এনাফ। আমি একটু বলে দিই, 4 বাইট, 4 বাইট ফ্লোট, 4 বাইট ক্যারেক্টার, 1 বাইট, তারপর ডাবল 8 বাইট। ঠিক আছে, এটা তো জেনে রেখো, মুখস্থ রেখো। ঠিক আছে, এখন এখানে আমরা আসি, এটা একটা ফাংশন। কি ফাংশন ভাইয়া, কি ফাংশন ভাইয়া? এটা হচ্ছে একটা সাইজ অফ ফাংশন, যে ফাংশন দিয়ে আমরা যে কোনো জিনিসের, যে কোনো ভ্যারিয়েবলের সাইজ আমরা বের করতে পারি। যেমন এখানে যেমন লিখছে দ্য সাইজ অফ ভ্যারিয়েবল, বলছে কি এখানে ফার্স্টে মেইন ফাংশনটা পড়া শুরু করছে, এখানে আসছে আইসা দেখছে এটা লেখা, মানে কি র্যামের ভিতরে এক্স এর জন্য ইন্টিজারের সমপরিমাণ জায়গা রাখো। তো এই যে র্যামের ভিতরে ধরো যে র্যাম আঁকলাম, র্যাম একটু তেরা হয়ে গেছে যদিও, 1 2 3 4 5 6, ঠিক আছে, আঁকছি। এখন র্যামের ভিতরে এক্স এর জন্য কি পরিমাণ জায়গা রাখতে হবে, ইন্টিজারের সমপরিমাণ জায়গা রাখতে হবে। ধরো এই যে 1 2 3 4, এই 4 বাইট জায়গা কার জন্য রাখা হইলো, 4 বাইট জায়গা রাখা হইলো কার জন্য, এক্স এর জন্য বরাদ্দ করে রাখা হইলো। ঠিক আছে, এখন এইখানে কি হবে, কনসোল কি করবে, এখানে আসবে প্রিন্টএফ পাবে, পাওয়ার পরে যে একটা একটা করে ওয়ার্ডকে এক্সিকিউট করবে। আমি কিন্তু এগুলো সবই দেখাইছি ভাই, একটাও কিন্তু জিনিস মিস করি নাই। দ্য সাইজ অফ var x ইজ পার্সেন্টেজ ডি, এই যে এখানে যখন আসবে কার্সরটা কম্পাইলারের, তখন বুঝবে যে আমাকে এখানে একটা ভ্যালু প্রিন্ট করাইতে হবে। কি টাইপের ভ্যালু, পরেই দেয়া আছে, পরে যা দেখবে ডি, তো বুঝতে পারবে যে আমাকে এখানে একটা কি টাইপের ভ্যালু প্রিন্ট করাইতে হবে, ইন্টিজার টাইপ ভ্যালুকে প্রিন্ট করাইতে হবে। ভ্যালুর লোকেশন কোথায়, এইখানে। এখন এখানে এসে দেখলো একটা ফাংশন, এখানে একটা ফাংশন,
আচ্ছা, সাইজ অফ ফাংশনের কাজ কি বলতে পারবা? সাইজ অফ ফাংশনের কাজ আমি একটু এটাকে উপরে লেখা দিই। সাইজ অফ ফাংশন আসলে কোনো একটা জিনিসের সাইজ নিয়ে কাজ করে। যেমন ধরো যদি আমি লিখি এই ক্ষেত্রে যে এখানে যেটা লিখছি এটাই, ঠিক আছে? সাইজ সাইজ অফ এক্স, ঠিক আছে? এখন কম্পাইলার এখানে আসছে ইন্টিজার অ্যাড্রেস, ইন্টিজার ভ্যালুটাকে নেওয়ার জন্য। এখন এখানে দেখতেছে এই ফাংশন। এখন সাইজ অফ একটা ফাংশন, যেই ফাংশনের ভিতরে যা দিবা এই ফাংশনটা ওইটার সাইজকে কি করবে, রিটার্ন দিবে। তুমি এর ভিতরে যা দিবা এই ফাংশনটা ওইটার সাইজকে কি করবে, রিটার্ন দিবে। এখন তুমি এর ভিতরে কি দিছো, এই ক্ষেত্রে এক্স দিছো, তার মানে এই ফাংশনটা এক্স এর জন্য যে পরিমাণ জায়গা মেমোরিতে অ্যালট করা হয়েছে ওই জায়গাটা বা ওই সাইজটা ফেরত দিবে। কয়টা জায়গা অ্যালট করা হয়েছে? 4টা না? সো এই 4 কি করবে, রিটার্ন করবে, ঠিক আছে? সো এখানে কি প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে। আশা করি বুঝতে পারছি। এখানে 4 প্রিন্ট হবে। আসলে আসলে এই সাইজ অফ ফাংশনটা কি করে, মানে এর ভিতরে যা আছে এটার জন্য মেমোরিতে কয়টা ঘর বরাদ্দ হয় ওটাকে একটু চেক করবে, চেক কইরা রিটার্ন করে দেয়, চেক করে কি করে দেয়, রিটার্ন করে দেয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হবে, এরপরে এখানে আসছে, এখানে আসার পর সেম ভাবে দা সাইজ অফ ক্যারেক্টার ইজ, এই যেখানে কিন্তু পড়ারও জিনিস আছে না নাকি, না নাই? আচ্ছা, এখানে আসছে আইসা দেখছে পার্সেন্টেজ, মানে কিছুটা প্রিন্ট করাইতে হবে, পরে যায় দেখছে ডি মানে ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করাইতে হবে, ঠিক আছে? এখন লোকেশন কোথায় এই ভ্যালুটার, পরে পরে যায় দেখে সাইজ অফ ভিএআর, মানে কি আমি একটা কি বলছি, সাইজ একটা, এক সেকেন্ড, আমি একটা কি বলছি ভাই তোমাদের, আমি বলছি সাইজ হইতেছে গিয়া এক, সাইজ অফ ফাংশন যেটা আছে, সাইজ অফ ফাংশন হইতেছে গিয়া একটা ফাংশন, এর ভিতরে তুমি যা দিবা ওই হচ্ছে গিয়া ওইটার সাইজকে রিটার্ন করে, তোমার কাছে রিটার্ন করবে। তো আমি সাইজ অফ ফাংশনের ভিতরে কি দিচ্ছি, ক্যারেক্টার। এখন এই সাইজ অফ ফাংশন দেখবে যে এই ক্যারেক্টারের জন্য, এই ক্যারেক্টারের জন্য মেমোরির ভিতরে কয় জায়গা দখল করা হয় বা মেমোরির ভিতরে কয় জায়গায় ক্যারেক্টারের জন্য অ্যালট করা হয়। সো ওর ভিতরে এটা ইনস্টল যে এই ক্যারেক্টারের জন্য হচ্ছে গিয়ে 1 বাইট জায়গা, 1 বাইট জায়গা র্যামের ভিতরে অ্যালট করা হয়। তখনই কি করবে জানো, তখন ওই 1 বাইট জায়গা অ্যালট করা হয় না, তখন ওই হচ্ছে গিয়ে 1 রিটার্ন করবে। এখানে কত রিটার্ন করবে, 1 রিটার্ন করবে। আমরা এখানে যা দিব র্যামের জন্য ওইটার, আমরা এখানে যা দিব র্যামের ভেতরে ওইটার জন্য যে পরিমাণ জায়গা দখল করা হয়েছে বা সাধারণত হয়, একটু বোঝা দিই, আমি একটু পরের লাইনে যায় বোঝা দিই, এটাতে অনেক কনফিউশন হতে পারে কি। ওকে, সাইজ অফ, এখানে এখানে যা দিব র্যামের ভেতরে ওইটা যে পরিমাণ জায়গা, এখন জায়গা মানে কি শুধু জায়গা, র্যামের ভিতরে কি জায়গা থাকে নাকি, বাইট থাকে, বাইট, যে পরিমাণ জায়গা মানে বাইট দখল করেছে বা সাধারণত করে, করে ওই পরিমাণ ফেরত দেয়, ফেরত না রিটার্ন, ওই পরিমাণটা
রিটার্ন করবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কি করছি, সাইজ অফ এটা। আচ্ছা, এইখানে বিষয়টা কি, এর ভিতরে আমরা যাই দিব না কেন, এখানে আমরা যাই দিব না কেন, এটা কি চেক করবে, এই ফাংশনটা কি চেক করবে, যে এখানে যা দিব র্যামের ভিতরে, র্যামের ভিতরে এখানে যা আছে ওটা র্যামের ভিতরে কি পরিমাণ জায়গা দখল করেছে বা সাধারণত করে থাকে, ওই পরিমাণটাকে রিটার্ন করবে। যেমন এইখানে কি হয়েছিল, আমার এক্স এর ভিতরে, মানে এখানে আমরা সাইজ অফ এর ভিতরে এক্স দিছিলাম, সো এক্স হইতেছে গিয়া র্যামের ভিতরে 4 জায়গা দখল করছে, তো এখানে আমার রিটার্ন করছিল কি 4। বাট এইখানে কিন্তু বিষয়টা ভিন্ন, এখানে সাইজ অফ এর ভিতরে আমরা ক্যারেক্টার দিছি, ক্যারেক্টার দিছি তাই না, তো এখানে আমরা যা দিছি ওইটা কি পরিমাণ জায়গা দখল করছে বা করে, সাধারণত করে, সাধারণত ক্যারেক্টার র্যামের ভিতরে কি পরিমাণ জায়গা দখল করে, 1 বাইট জায়গা দখল করে না, সো এইখান থেকে ওই পরিমাণটা রিটার্ন করতেছে, সো এখান থেকে ওই পরিমাণটা রিটার্ন করতেছে, সো এখানে আসছে 1। ঠিক আছে, ওকে নেক্সটে যাই। এগুলা আমাদের পড়া হয়ে গেছে, সো আমরা এখানে আর তাকাবো না। আচ্ছা, জাস্ট একটা জিনিস আমরা এখানে কাজ করব, আর কিছু না কাজ করব না, আমি বড়টা করে দিব। তোমাদের হচ্ছে গিয়া, ওকে এটা সহজ আছে, একটু মাথা খাটাইতে হবে যে এখানে তোমার যে কিছু স্কেপ সিকোয়েন্স দেয়া আছে, যেহেতু এটা স্কেপ সিকোয়েন্স সহ তাই তোমার এটা এইচডব্লিউ থাকবে, কারণ হইতেছে কি স্কেপ সিকোয়েন্স আগে পড়াইছি। আচ্ছা, তারপর এটা বড় আছে, এটা হচ্ছে, এটা একটু বড়, আচ্ছা এটা, আচ্ছা তোমাদের এটা হচ্ছে গিয়া এটা এইচডব্লিউ থাকবে, সব সহজ সহজ জিনিস ভাই। এখন আমি একটু প্রবলেমটা কই হবে তোমায় বলে দিই, এইখানে প্রবলেমটা হবে। কি প্রবলেমটা হবে, দেখো এই প্রবলেমটা আমি এখন না বলি, এটা পড়ানোর পর বললে আই গেস বুঝবা। আচ্ছা, এইটা আমরা একটু কাজ করি, পড়ি, হ্যাঁ। ক্যারেক্টার সি, মানে সি এর র্যামের ভিতরে সি এর জন্য একটা জায়গা রাখো, ধরো এই যে জায়গা রাখলাম, সি এর জন্য একটা র্যামের ভিতরে 1 বাইট জায়গা রাখলাম, রাখছি। এখন সি এর ভিতরে বি কে অ্যাসাইন করো, করলাম। এখন প্রিন্ট এফ সি, সি লিখছি, মানে প্রিন্ট এফ হলো এটা লিখছি, এখন কম্পাইলার এখানে আসলো, আয়সা সি পড়লো, পড়া শেষ। তারপর ইকুয়াল চিহ্নটা পড়লো, ইকুয়াল চিহ্ন প্রিন্ট করলো। তারপরে যেখানে পার্সেন্টেজ পাইছে, মানে থামতে হবে, কিছু একটা কোনো একটা ভ্যালু প্রিন্ট করতে হবে, কি টাইপের ভ্যালু, ভ্যালুটার টাইপ পরেই দেওয়া আছে, পরে যায় দেখছে সি, তার মানে কি এটা ক্যারেক্টার টাইপ ভ্যালু প্রিন্ট করাইতে হবে। এখন এই ভ্যালুর লোকেশন কোথায়, লোকেশন যায় দেখতেছে পরে, সো লোকেশন সি এর ভিতরে, তো সি এর ভিতরে কোন ধরনের ক্যারেক্টার আছে, বি, এই যে বি প্রিন্ট করাইছে, শেষ। পরের লাইন, এই যে সি ইকুয়াল প্রিন্ট হয়েছে, হয়েছে, হওয়ার পর পার্সেন্টেজ পাইছে, পাওয়ার পর কি হয়েছে, পাওয়ার পর বুঝতে পারছে এটা ভ্যালু প্রিন্ট করাইতে হবে, কি টাইপের ভ্যালু, টাইপটা পরেই দেওয়া আছে, পরে যায় দেখতেছে ডি, তার মানে কি পরে যায় দেখতেছে ডি, এর মানে কি ভাইয়া, ডি দেখার মানে হচ্ছে গিয়া এখানে একটা ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করাইতে হবে, এখানে একটা ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করাইতে হবে। এখন কথা হইতেছে গিয়া, এবং ওই ভ্যালু লোকেশন কি, এটা এখানে একটা ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করাইতে হবে, এবং এই ভ্যালু লোকেশন কোথায়, সি এর ভিতরে। এখন কথা হইতেছে গিয়া, সি এর ভিতরে তো এইটা বি ক্যারেক্টার, আমি ইন্টিজার টাইপ ভ্যালু কোথা থেকে পাবো, আমি কিন্তু ফার্স্টেই বলছি ভাইয়া যে আমাদের এই যে মেমোরির মধ্যে যে জায়গা আমরা রাখি, র্যামের মধ্যে যে জায়গাগুলো আমরা রাখি, যে বক্স, এই জায়গার মধ্যে কিন্তু তোমার যে একটা ঝামেলা আছে, এই জায়গার মধ্যে কি ঝামেলা ভাইয়া, ক্যারেক্টার, মেন ঝামেলাটা ক্যারেক্টারে। ক্যারেক্টার কি বলে, ক্যারেক্টার কিন্তু স্টোর করা হচ্ছে গিয়া, আমরা আগেই বলছি 127 থেকে, সরি 128 থেকে 127 এই ভ্যালুটাকে হ্যান্ডেল করে, তাই না। ক্যারেক্টারের মধ্যে এই যে বক্সের মধ্যে, বক্সের মধ্যে কিন্তু আসলে এই জিনিসটা থাকে, আমি হয়তো বা বুঝতে পারতেছি না, আমি একটু জাস্ট বলি, খেয়াল করো। যখন এইখানে আইসা আমরা অ্যাসাইন করছিলাম না, সি এর ভিতরে বি নামক ক্যারেক্টারটাকে অ্যাসাইন করছিলাম না,
সো আসলে এখানে কিন্তু বি নামক ক্যারেক্টারটা অ্যাসাইন হয় নাই। এখানে তো অ্যাসাইন হয়েছে কি, এখানে আসলে অ্যাসাইন হয়েছে বি এর জন্য যে আস্কি ভ্যালুটা আছে শেষ এইটা অ্যাসাইন হয়েছে। কারণ কি, আমি একটু দেই, কারণ হচ্ছে গিয়া ক্যারেক্টার ডেটা টাইপ, যে কোনো ডেটা টাইপ শুধুমাত্র ডিজিটাল মানে ডিজিট নিয়ে কাজ করতে পারে। যে কোনো ডেটা টাইপ ডিজিট নিয়ে কাজ করতে পারে, সেটা হইতে পারে পজিটিভ, হইতে পারে নেগেটিভ, হইতে পারে ডেসিমাল, হইতে পারে যে কোনো অক্টাল, হেক্সাডেসিমাল, যে কোনো ধরনের ডিজিট। আমাদের ডেটা টাইপ ডিজিট নিয়ে কাজ করতে পারে, কোন ধরনের ক্যারেক্টার নিয়ে না। তাই আমরা যখন এখানে বলছি বি কে সি এর ভিতরে অ্যাসাইন করো, তখন আসলে বি এর আস্কি ভ্যালু যে ডেসিমালে যে আস্কি ভ্যালুটা আছে, ওই আস্কি ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেছে। তাহলে এটাকে একটা ইন্টিজার টাইপ ভ্যালু না? তো আমরা যখন পার্সেন্টেজ দিয়ে দিছি, তখন এই যে আস্কি ভ্যালুটা, বি এর যে আস্কি ভ্যালুটা, বি এর আস্কি যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হচ্ছে 66, এই 66 এখানে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তারপরে সি এর ভিতরে 373 ঢুকাইছি। আদৌ কি সম্ভব? সি একটা কি ক্যারেক্টার, ক্যারেক্টার সর্বোচ্চ ভ্যালু নিয়ে কাজ করে কত? এত। 373 ঢোকানো সম্ভব? সম্ভব না। এখন অনেকের মনে প্রশ্ন রাখতে, এত ক্যারেক্টার, এর মধ্যে তো আমি অ্যালফাবেট ঢুকাবো না, আমরা ক্যারেক্টার ঢুকাবো, আমরা এখানে এটা কেন ঢুকাইতেছি? আচ্ছা বলে দিই, ধরো তুমি যদি এখানে বি সি একটা ক্যারেক্টার টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ না, সি একটা ক্যারেক্টার ডেটা টাইপ না, ধরো তুমি সি এর ভিতরে ডাইরেক্ট এভাবে বি অ্যাসাইন না কইরা, তুমি যদি এভাবে কি করতা, কি করতা, তুমি যদি 66 অ্যাসাইন করতো না, তাহলে যখন তুমি যে পার্সেন্টেজ সি দিয়ে প্রিন্ট করতেছো, তখন যা এই বি প্রিন্ট হইতো। কারণ পার্সেন্টেজ সি ফরম্যাট স্পেসিফায়ার বলতে কি বলে, কি বলে যে এখানে কি প্রিন্ট করতে হবে, একটা ক্যারেক্টার প্রিন্ট করতে হবে। সো পার্সেন্টেজ সি যখন বুঝতো কম্পাইলার এটা দেখা যে একটা ক্যারেক্টার প্রিন্ট করতে হবে, এবং যারা দেখতো এখানে 66 বসে হয়েছে, তখন কিন্তু 66 তো ক্যারেক্টার না, তখন বুঝতো 66 যেই আছে ক্যারেক্টারকে প্রিন্ট করে দিই। সো আমরা ভিতরেও আমরা কি করতে পারি, আমরা ক্যারেক্টারের ভিতরেও আমরা একটা ডিজিটাল মানে সরি ডেসিমাল ভ্যালুকে দিতে পারি। আচ্ছা, এই লাইন পড়া শেষ, এই লাইন কি ঢুকতে পারবে? এই লাইন দিছো, এখন ওই কিটাকে হ্যান্ডেল করতে পারবে? পারবে না। এই জন্যই দেখছো একটা উল্টা পাল্টা ভ্যালু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? যদিও এই ভ্যালুটা উল্টা পাল্টা না, এটা একটা মিনিং আছে, তাও মিনিংটা আমি এখন আর আলোচনা করতেছি না। আচ্ছা, দরকার নেই, তোমাদের এই সিলেবাসে নাই, তোমাদের সিলেবাসে নাই তো দরকারও নেই। আচ্ছা, তারপর প্রিন্ট এফ, এইটা সরি, তুমি যখন এটাকে ঢুকাইতে চেষ্টা করছো, সি এর ভিতরে যখন তুমি 373 কে অ্যাসাইন করার চেষ্টা করছো, ওই কি ঢুকতে পারছো ঠিকভাবে? ঢুকতে কিন্তু পারি। এই জন্য যখন তুমি সি কে আবার প্রিন্ট করার চেষ্টা করছো, তখন যা একটু ঝামেলা করছে, দেখছো যে যে ঝামেলা করছে। এখন কথা, ভাই ঢুকতে কি পারছে নাকি পারে নাই? অবশ্যই ঢুকতে পারছে, মানে ঢুকতে যায় একটু ঝামেলা করে ফেলছে, মানে তোমার গার্বেজ করে ফেলছে, ঢুকতে যায় কি করেছে এখানে, ক্রিয়েট করে ফেলছে। ঠিক আছে, গার্বেজ লোটা কত এখানে দেখতে পাচ্ছি আমরা 117। যদিও মিনিং আছে, আমি বারবার বলতেছি ওটা কিভাবে নরমভাবে আসে নাই, এর একটা মিনিং আছে। সো অত মিনিং দরকার নাই, সো আমরা এখানে ডাইরেক্ট চলে ক্যারেক্টার ডি। সো ক্যারেক্টার ডি নামক একটা ক্যারেক্টারের জন্য জায়গা রাখলাম, র্যামের ভিতরে রাখলাম 1 বাইটের জায়গা। এখন এর ভিতরে কিছু আছে? নাই। তাহলে এর ভিতরে কিছু তো নাই না। এখন যদি আমি এর ভিতরে তোমার কি করি, আমি যদি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, কি হবে? চিন্তা করে দেখো, এর ভিতরে আমি এটা প্রিন্ট করার চেষ্টা করতেছি আমি এটাকে, তাই না? এখন এর ভিতরে তো কিছু নাই, তাহলে এখানে কি শো করবে? এখানে কি আছে? নাই মানে কি? গার্বেজ ভ্যালু আছে না? নাই মানে কি ভাইয়া? নাই মানে হচ্ছে কি গার্বেজ ভ্যালু আছে। সো যদি তুমি এর ভিতরে কিছু অ্যাসাইন না করে ডাইরেক্ট এই জিনিসটাকে প্রিন্ট করানোর চেষ্টা করো, তাহলে গার্বেজ ভ্যালুটা শো হবে। ঠিক আছে, এটা যে কোনো কিছু হতে পারে, পজিটিভে যে কোনো সংখ্যা হতে পারে, নেগেটিভে যে কোনো সংখ্যা হতে পারে, জিরো হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। ঠিক আছে,
এখানে জিরো আসতেছে, কারণ হইতেছে কি আমরা যে ফরম্যাট স্পেসিফায়ার কি ইউজ করছি, পার্সেন্টেজ ইউ, এই জন্য এখানে জিরো থেকে শুরু হয়েছে, ঠিক আছে, গার্বেজ রুটটা জিরোতে শুরু হয়েছে বলতে কি মানে জিরো প্রিন্ট হয়েছে গার্বেজ রুট হিসাবে, ঠিক আছে। তারপরে যাই, দিয়ে ভিতরে কি অ্যাসাইন করছো, -10। এখন কথা হইতেছে গিয়া তুমি কিন্তু ফার্স্টেই বলছো এটা কি আনসাইন্ড, এর মধ্যে নেগেটিভ রাখতে পারবা না, তাই তুমি যখন প্রিন্ট করতে চাইবা এই যে আবার গার্বেজ শো করতেছে, দেখছো গার্বেজ শো করতেছে। এবার তুমি রাখছো কি, এবার তুমি রাখছো হচ্ছে গিয়া এই ডি এর ভিতরে, এই জায়গাটা হচ্ছে ডি এর, লেখা রাখি জায়গাটা ডি এর, রাখছো কত 244। এবার এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে, কারণ এটা রেঞ্জের ভিতরে পড়ছে, সব ঠিকঠাক আছে, এই যে প্রিন্ট হয়ে গেছে, এটা কিন্তু গার্বেজ গার্বেজ গার্বেজ, তারপর হচ্ছে এই যে গার্বেজ, ঠিক আছে, ঝামেলা। তারপর 1000 রাখছো। এখন কথা হইতেছে গিয়া তুমি আনসাইন ক্যারেক্টার সর্বোচ্চ কিন্তু কত কত একটাকে হ্যান্ডেল করতে পারে, 200 না, এটা দেখা নেই। আনসাইন্ড ক্যারেক্টার সর্বোচ্চ কতকে হ্যান্ডেল করতে পারে, 255কে। কিন্তু তুমি এখানে রাখছো কত ভাইয়া, এখানে রাখছো কত, এখানে রাখছো কিন্তু 1000, তাহলে কি এটাকে হ্যান্ডেল করতে পারবে, পারবে না। তাহলে কি হবে, কি হবে ভাইয়া, এই যে গার্বেজ গুলো শো করছে, ঠিক আছে, এটাই। ওকে, আমাদের এই কোডটাও ডান, এই দুটো এইচডাব্লিউ ছিল। তারপর যাই, আচ্ছা কতক্ষণ হয়েছে একটু চেক করি, হ্যাঁ কতক্ষণ হয়েছে ক্লাসটা, টাইম জেনে কোথায় দেখে, 1 ঘন্টা 31 মিনিট। আচ্ছা প্যারা নাই, আমাদের এখনই ক্লাস শেষ হয়ে যাবে, বেশি কিছু বাকি নেই। আচ্ছা কোথায় গেল, ওকে এখানে, বেশি কিছু বাকি নেই ভাইয়া, সবই এখন শেষ। আচ্ছা, আইডেন্টিফায়ার্স আর হচ্ছে কিওয়ার্ডস। এখন কথা হইতেছে গিয়া আইডেন্টিফায়ার আর কিওয়ার্ডস কি, আইডেন্টিফায়ার্স হইতেছে গিয়া ওইটা যেটা হচ্ছে গিয়া ইউজার ডিফাইন্ড নেম, মানে যেই নাম আমরা দিই, ইউজার এর দেওয়া নাম, ঠিক আছে। আচ্ছা, আর কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে গিয়ে যে ইন্টিজার, ফ্লোট, এগুলা। আমি একটু যদি সহজ ভাষায় বলি, আমরা এই যে এই কাজটা কি কখনো করছি না, আমরা কিন্তু এই কাজটা করছি, এই যে ইন্টিজার এক্স, এটা আমি লিখছি না কোডের মধ্যে, এই যে প্রথম এটাতে বলা হয় হইতেছে গিয়া কিওয়ার্ডস, কিওয়ার্ডস। এবং এই যে এক্স, এই এক্সটাকে কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো দিতাম না, আমরা অনেকে দিতাম এক্স, অনেকে দিতাম ওয়াই, অনেকে দিতাম ভিন্ন নাম। সো এই জিনিসটাকে আমরা নিজের মন পছন্দ অনুসারে দিতাম না। সো এইটা হচ্ছে গিয়া আইডেন্টিফায়ার্স, ঠিক আছে। আচ্ছা, আইডেন্টিফায়ার্স কি, নেমস উই গিভ টু ভ্যারিয়েবলস, ফাংশন, স্ট্রাকচার এটসেট্রা টু ইউনিকলি আইডেন্টিফাই দেম ইন প্রোগ্রাম। মানে আইডেন্টিফায়ার্স হচ্ছে গিয়া এমন জিনিস, এমন কিছু নাম যেটা আমরা দেই, ঠিক আছে, যেই নামগুলো আমরা দিই কোন একটা ফাংশনের, কোন একটা ভ্যারিয়েবলের, কোন একটা স্ট্রাকচারের নাম আমরা দেই, যেটা দিয়ে আমরা পরে ওটাকে খুঁজতে পারি, ঠিক আছে। এবং তোমার হচ্ছে গিয়া কিওয়ার্ডস কি, কিওয়ার্ডস হচ্ছে গিয়া সি এর মধ্যে কিছু ওয়ার্ড আছে যেগুলোর স্পেশাল কিছু মিনিং আছে। তুমি চাইলেও ফ্লোট নামে যখন তুমি কোনো আইডেন্টিফায়ারকে ডিক্লেয়ার করবা, তখন তুমি আইডেন্টিফায়ার নাম ইন্ট রাখতে পারবা, কারণ কি ইন্টের একটি স্পেশাল মিনিং আছে। সো এদেরকে বলা হয় কিওয়ার্ড, ঠিক আছে। যে সকল শব্দের সি প্রোগ্রামিং এ একটি স্পেশাল মিনিং আছে, ঠিক আছে, ওদেরকে কি বলা হয় কিওয়ার্ড। যেমন ইন্টের একটা মিনিং আছে, রিটার্নের একটা মিনিং আছে, ফর, ফর মিনিং অনেকে জানে না। তো ফর হচ্ছে কি এক ধরনের লুপ, আমরা নেক্সট ক্লাসেই পড়বো। আর ওয়াইল কি, ওইটাও এক ধরনের লুপ, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পড়বো, ঠিক আছে। সো এই জিনিসগুলা আসলে ইউজার মানে দেয় না, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কম, মানে সি এর মধ্যে ফিক্স, এগুলা একটি স্পেশাল মিনিং আছে। ইন্ট মানে বোঝায়
ইন্টিজার টাইপ ডেটা, রিটার্ন মানে হচ্ছে মানে তোমার কোড শেষ বা কোনো কিছুকে রিটার্ন করতে হবে, ফর মানে লুপ, ওয়াইল মানে লুপ। তুমি এগুলা টাইপ করলে বা কম্পাইলার যখন এগুলা পড়বে তখন এগুলার ওই মিনিং গুলা কম্পাইলার বুঝে, ঠিক আছে। তুমি চাইলেও এগুলাকে অ্যাজ এ আইডেন্টিফায়ার ইউজ করতে পারবা না। আর আইডেন্টিফায়ার কি, তুমি এখানে কোন একটা ভ্যারিয়েবলের, যেমন এখানে আমি ভ্যারিয়েবলের নাম দিছি, ঠিক আছে, কোন একটা ভ্যারিয়েবলের নাম, তারপর ফাংশনের নাম, ধরো হচ্ছে গিয়া তুমি তো চিনবা না যদিও, তোমার যদি দেখাইও, ধরো একটা ভয়েড ফাংশন দিচ্ছি আমি, ভয়েড ফাংশন, যে ফাংশনের নাম দিচ্ছি তো কি আমি আমার নামে, ঠিক আছে, আশিস নাম দিলাম, এবং এর ভিতরে আমি একটা ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই নিব, ঠিক আছে। তুমি এটা বুঝবা না আমি জানি। সো এটাকে বলা হয় হচ্ছে গিয়া একটা ফাংশন। সো এর মধ্যে এই যে এটা, এই নামটা হইতেছে গিয়া আইডেন্টিফায়ার্স, কারণ হইতেছে গিয়া এটা আমি ফাংশন, এটা একটা ফাংশন, পুরোটা একটা ফাংশন। এই ফাংশনের নাম আমি কি দিছি, আশিস দিছি। সো আমি যদি এটাকে ডাকতে চাই, এটাকে আমি কি নামে ডাকবো, আশিস ফাংশন নামে ডাকবো, ঠিক আছে। সো আইডেন্টিফায়ার্স হচ্ছে ওই জিনিস যেগুলোর নাম আমরা দেই এবং পরে ওই নাম আমরা ডাকি, ওইটাকে, ঠিক আছে, যেটা নাম আমরা দেই এবং পরে ওই নাম ওইটাকে আমরা কি করি ভাইয়া, ডাকি। তো এই জিনিসটা হচ্ছে গিয়া আইডেন্টিফায়ার, এবং এই জিনিসটা কে দেয়, এই নামটা কে দেয়, আমরাই দিই, ঠিক আছে। তারপর যে ইন্টিজার এক্স, এটা কি, ইন্টিজার এক্স কি, এটা একটা ভ্যারিয়েবল না। সো এই ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু এটার নাম আমরা দিচ্ছি এবং এটা কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে। সো যেই নামগুলো আমরা দেই এবং পরবর্তী সময় ওই নাম ধরে আমরা ওকে ডাকতে পারবো, ওদেরকে কি বলা হয়, আইডেন্টিফায়ার, ঠিক আছে। আমি এখানে দেখলাম ইন্টিজার এক্স ইজ ইকুয়ালস টু ইন্টিজার এক্স ইজ ইকুয়ালস টু 10। এখন যদি আমি প্রিন্ট এফ করি পার্সেন্টেজ ডি শেষ কমা দিয়া এক্স, তাহলে এখানে কত প্রিন্ট হবে, এখানে কিন্তু 10 প্রিন্ট হবে। তাহলে আমি, এটা কি আইডেন্টিফায়ার না, আমি ওকে এই নাম ধরে বলছি না। কম্পাইলার যখন এখানে আসছে, লোকেশনটা এখানে যখন আসছে যে এখানে একটা ভ্যালু প্রিন্ট করতে হবে, কি ধরনের ইন্টিজার টাইপ ভ্যালু, লোকেশন কোথায়, এক্স এর ভিতরে। আমরা কি বলছি কম্পাইলারকে, যে এক্স এর ভিতরে চলে যাও, কই চলে যাও, এক্স এর ভিতরে। সো এই এক্স নাম দিয়া ওই কম্পাইলার কি করতে পারছে, এটাকে আইডেন্টিফাই করতে পারছে না, এই জন্যই এই নামটা, এটাকে আইডেন্টিফায়ার বলা হয়। এবং এটা দিয়ে আমরা কোনো একটা জিনিসকে বারবার আইডেন্টিফাই করতে পারি, কোনো একটা জিনিসকে কল করতে পারি, ঠিক আছে, এদেরকে আইডেন্টিফায়ার বলা হয়, ঠিক আছে। এখন এই আইডেন্টিফায়ার লেখার কিছু নিয়ম আছে। আমরা চাইলে, আচ্ছা, আমাদের সি প্রোগ্রামিং আমাকে কি কি অ্যালাউ করে, যে কোনো ধরনের আপার কেস লোয়ার কেস লেটার অ্যালাউ করে, যে কোনো ধরনের ডিজিট অ্যালাউ করে, স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ করে। কিন্তু আমরা যখন আইডেন্টিফায়ার লিখবো আমাদের কিছু বিধিনিষেধ মানতে হয়। কীরকম, আমরা চাইলেও কি করতে পারবো না, কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবো না। মানে হচ্ছে গিয়া নেম গিভেন টু ভেরিয়াস প্রোগ্রাম এলিমেন্ট ফাংশন। আচ্ছা, আমরা চাইলে, আমি এই যে একটু আগে বলতেছিলাম, এখানে এখানে কি বলতেছিলাম, আমরা চাইলেও অ্যাজ এ আইডেন্টিফায়ার কোনো একটা কিওয়ার্ডকে ইউজ করতে পারবো না, কিওয়ার্ডের নামকে আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করতে পারবো না। দেন আর কি কি আছে, আর কি কি আছে, আইডেন্টিফায়ারের মধ্যে লেটার্স থাকতে পারে, মানে অ্যালফাবেট থাকতে পারে, ডিজিট থাকতে পারবে, আন্ডারস্কোর থাকতে পারবে, কিন্তু কোনো স্পেস থাকতে পারবে না। লেটার থাকতে পারবে, ডিজিট থাকতে পারবে, আন্ডারস্কোর থাকতে পারবে, কিন্তু কোনো স্পেস থাকবে না। বিশেষ করে তোমাদের মিডে এবং সিজিতে এ নিয়ে একটা থেকে দুটা কোশ্চেন থাকে এই জিনিসটা নিয়ে, ঠিক আছে। এবং দেখার নিয়ম কি, ফার্স্ট লেটার, মানে তুমি ধরো কোনো একটা জিনিস লিখতেছো, কোন একটা আইডেন্টিফায়ারের প্রথম আন্ডারস্কোর থাকতে পারবে অথবা কোন একটা লেটার থাকতে পারবে। কিন্তু তুমি ধরো নাম দিতেছো ইন্টিজার, ধরো ভ্যারিয়েবলের নাম দিবা দিতেছে ইন্টিজার আশিস, ইট ক্যান বি পসিবল, ফার্স্টে আন্ডারস্কোর আছে, সম্ভব, ঠিক আছে। এখন ধরো তুমি আরেকটা ইন্টিজারের নাম দিচ্ছ ইন্টিজার আশিস, এটাও পসিবল, কারণ হইতেছে কি ফার্স্টে আন্ডারস্কোর থাকলে পসিবল, ফার্স্টে অ্যালফাবেট থাকলেও পসিবল। বাট যদি তুমি যদি এরকম লেখো ইন্টিজার
ফোর আশিস। এইটা কি পসিবল না, কারণ হইতেছে গিয়া কোন একটা আইডেন্টিফায়ারের শুরু সব সময় কি হইতে হবে, আন্ডারস্কোর দিয়ে অথবা লেটার দিয়ে হইতে হবে, ডিজিট দিয়ে হওয়া সম্ভব না, এটাই বলছে। মাস্ট বি লেটার অর আন্ডারস্কোর, ডিজিট দিয়ে হইতে পারবে না। সো এটা এই ধরনের আইডেন্টিফায়ার ভ্যালিড না, ঠিক আছে। তারপর আইডেন্টিফায়ার কিন্তু কেস সেন্সিটিভ হয়। ছোট হাতের এরিয়া, ইন্টিজার এরিয়া লেখছো এবং ইন্টিজার এরিয়া লেখছো, কম্পাইলার কিন্তু এই দুটাকে দুটা ভিন্ন অ্যাড্রেসে বা ভিন্ন জায়গায় এদের রাখবে। মানে কম্পাইলার কিন্তু ওর জন্য র্যামের ভিতরে জায়গা রাখবে, ওর জন্য র্যামের ভিতরে জায়গা রাখবে, আলাদা আলাদা করে। কিন্তু অবশ্যই তুমি একটা জিনিসই বুঝাইছিলা, কিন্তু কম্পাইলার কিন্তু ওদের জন্য এই এরিয়ার জন্য র্যামের ভিতরে আলাদা জায়গা রাখবে, ধরে জায়গা রাখছে এই ছোট এরিয়ার জন্য, এবং এই বড় এরিয়ার জন্য একটা জায়গা রাখবে, এই বড় এরিয়ার জন্য একটা জায়গা রাখবে। কিন্তু অবশ্য কিন্তু তুমি দুইটাকেই সেম বলছিলা, তাই না? দুটা জিনিস দিয়ে তুমি না, কম্পাইলারের কাছে সেন্সিটিভিটি আছে, মানে হচ্ছে গিয়া কম্পাইলার ছোট বড় লেটারকে আলাদা আলাদা করে দেখে, সেম দেখে না, ঠিক আছে। এবং তুমি চাইলে একটা, আচ্ছা আমি কি বললাম, এখানে আমরা লেটার ইউজ করতে পারবো, আমরা আন্ডারস্কোর ইউজ করতে, এখানে আমরা লেটার ইউজ করতে পারবো, আন্ডারস্কোর ইউজ করতে পারবো, আমরা ডিজিট ইউজ করতে পারবো, কিন্তু ডিজিটটা আমরা ফার্স্ট ইউজ করতে পারবো না। এবং আমরা আরেকটা কি জিনিস ইউজ করতে পারবো ভাইয়া, আরেকটা ইউজ করতে পারবো হচ্ছে গিয়া ডলার সাইন। এটা ক্ষেত্র বিশেষে প্রত্যেকটা কম্পাইলার এই ডলার সাইন অ্যালাউ করে না, কম্পাইলার করে আমরা ইউজ করব, মানে ইউজ করতে পারবো। কিন্তু আমি বলে দিই এই জিনিসটাকে ইউজ না করাই ভালো, কারণ কারণ সব কম্পাইলারকে মানে অ্যালাউ করা যেহেতু, সো আমরা এমন ভাবে কোডিং শিখবো যাতে আমরা আসলে সব জায়গায় কাজ করতে পারি, ঠিক আছে। ওকে, সো আমি আবার বলি এরপরে কোশ্চেন আমাদের জন্য, ঠিক আছে নেই, আগে আন্ডারস্কোর ইউজ করা যাবে, আগে লেটার ইউজ করা যাবে, আগে ডিজিট ইউজ করা যাবে না। তুমি চাইলে এটা লিখতে পারো, তুমি চাইলে এটা কিভাবে লিখতে পারো, এই যে এভাবে লিখতে পারো। ধরো তুমি এরকম একটা নাম দিছো, এটা এটা সম্ভব, কারণ এটা থেকে ফার্স্ট লেটার আছে, তো এটা সম্ভব। এবং মাঝখানে এখন স্পেস করা যাবে, ঠিক আছে। আচ্ছা পরেরটায় যাই, এখানে আসি, লাস্ট একটা অ্যালফাবেট শুরু হয়েছে অ্যালফাবেট দিয়া, সমস্যা নাই, কারেক্ট। এটা কি ভ্যালিড? অবশ্যই ভ্যালিড, কারণ থেকে শুরু হয়েছে অ্যালফাবেট দিয়া, কারেক্ট। অবশ্যই ভ্যালিড, শুরু হয়েছে অ্যালফাবেট দিয়া এবং মাঝখানে স্পেস নাই, আন্ডারস্কোর আছে, আন্ডারস্কোর মানে তোমার ভ্যালিড, ঠিক আছে, ভ্যালিড। এইটা কি ভ্যালিড? না, এটা ভ্যালিড না। এর কারণ কি ভাইয়া? এর কারণ হচ্ছে গিয়ে এই যে স্পেশাল ক্যারেক্টারটা এলাও না অ্যাজ আইডেন্টিফায়ার, ঠিক আছে, ভ্যালিড না। তারপরে আচ্ছা এবার এটা ভ্যালিড, হ্যাঁ ভাই ভ্যালিড, বড় হাতের হোক মানে আপার কেস লেটার হোক লোয়ার কেস লেটার হোক, পরেরটা ভ্যালিড, অবশ্যই ভ্যালিড। তারপরেরটা ভাইয়া এখানে কিন্তু ডিজিট আছে, বাট ডিজিট দিয়ে কি শুরু হয়েছে? না, যদি ডিজিটটা শুরু হইতো তাই হইতো, যেহেতু ডিজিটটা শুরু হয় নাই এবং মাঝখানে কি আছে, এবং মাঝখানে তোমার হচ্ছে গিয়ে স্পেস আছে, তাই স্পেস নাই, মানে মাঝখানে স্পেস নাই, মাঝখানে কি আছে, আন্ডারস্কোর আছে, সো এটা ভ্যালিড জিনিস। পরেরটাও ভ্যালিড। এবার এটা ভ্যালিড? কখনই ভ্যালিড না, কারণ আগে ডিজিট, ভ্যালিড না। এটা ভ্যালিড? অনেকে বলছে ভ্যালিড, কিন্তু ভাইয়া ভ্যালিড না, কারণ আন্ডারস্কোর এলাও, এটা তো হাইফেন, এটা তো হাইফেন, হাইফেন এলাও না, আন্ডারস্কোর এলাও, ঠিক আছে। সো এটা ইনভ্যালিড, এটা ইনভ্যালিড। পরেরটা ভ্যালিড, তারপর একটা ভ্যালিড, তারপর একটা সিম্পল ইন্টারেস্ট, এটা কি ভ্যালিড? এটা আনভ্যালিড। কারণ কি? কারণ হচ্ছে গিয়া ভাই এটা ছোট্ট একটা কারণ আছে, কারণ হচ্ছে গিয়া মাঝখানে স্পেস পড়ে গেছে, এই জন্য এটা আনভ্যালিড, ঠিক আছে। তারপর একটা
ভ্যালিড, তারপর একটা আনভ্যালিড। কারণ কি, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমার এই যে ব্র্যাকেট গুলাও কিন্তু পড়ে, সো ব্র্যাকেট ইউজ করা যাবে না। তারপর একটা আনভ্যালিড, কারণ স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কিন্তু ভাইয়া আমার পড়তেছে, আমার কিন্তু পার্সেন্টেজ অপারেটরটাও পড়তেছে। ঠিক আছে, তো আই গেস আমি বলতে পারছি। তারপরে যাই, এবং এটা আমার লাস্ট স্লাইড। ওকে, এখন হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। আমরা এখানে যে জিনিসটা জানতে আমরা আসছি, যদি তুমি কোনো একটা ইসের আগে কিওয়ার্ড বা আইডেন্টিফায়ার্স আগে ভ্যারিয়েবল যখন তুমি ডিক্লেয়ার করতেছো, তার আগে যদি তুমি কনস্ট্যান্ট লিখা দাও CONST, তার মানে ওইটা ধ্রুবক। মানে তুমি বলতেছো এই লাইনের মাধ্যমে যে এটা কনস্ট্যান্ট। মানে আমি তোমাকে ফার্স্টের থেকে বুঝাই, কম্পাইলার এখানে আসছে, এখান থেকে রিড করা শুরু করছে, এখানে আসছে এক্স এর জন্য র্যামের ভিতরে ইন্টিজারের সমপরিমাণ জায়গা রাখছে, শেষ জায়গা শেষ। ঠিক আছে, যার মধ্যে 5 কে অ্যাসাইন করছো, 5 অ্যাসাইন করা শেষ। আচ্ছা, তারপর এখানে আসছে, আসার পর কি হয়েছে ভাইয়া, আসার পর ইন্টিজার মানে ওয়াই এর জন্য ইন্টিজারের সমপরিমাণ জায়গা রাখতে বলছে, ওয়াই এর জন্য ইন্টিজারের পরিমাণ জায়গা রাখতে বলছে। এই যে ধরো এই যে জায়গাটা রাখলাম কার জন্য, ওয়াই এর জন্য, যার মধ্যে কত অ্যাসাইন করতে বলছে ভাইয়া, 6 অ্যাসাইন করতে বলছে, তাই না? 6 অ্যাসাইন করলাম। এইবার এই যে আগের বান্দা কনস্ট্যান্ট, মানে কি, কম্পাইলার যখন এই জিনিসটা পড়বে তখন ও বুঝবে এটা হচ্ছে গিয়া কনস্ট্যান্ট। মানে মানে হচ্ছে তুমি এখন যত বড় কোড লেখো না কেন, যত বড় কোডটাই লেখো না কেন, তুমি 1000 লাইন 2000 লাইনের কোড লেখো, কোনো প্যারা নাই, বাট তুমি এইটার ভ্যালু কখনোই চেঞ্জ করতে পারবা না। মানে এই জায়গার ভিতরে যে ভ্যালুটা আছে এটা কখনোই চেঞ্জেবল না, চেঞ্জেবল চেঞ্জেবল নয়। যেমন এখানে যখন আমি এক্স এর ভিতরে দেখো, এই লাইন পড়া শেষ, এই লাইনে আসছে, বলছে এক্স এর ভিতরে 2 অ্যাসাইন করো, তাহলে কি করছে, এক্স এর ভিতরে আগে ছিল 5, এই 5কে সরায় দিয়া এখন কত আসছে, এখন 2 ঢুকে গেছে। ঠিক আছে, এখন 2 ঢুকে গেছে। এইবার ওয়াই এর ভিতরে কি বলছিল, অ্যাসাইন করো 4, এখন এই ওয়াই এর ভিতরে তো আগের থেকে 6 আছে, 6 রে কি সরায় দিয়া 4 কি ঢোকা সম্ভব, 4 রে কি ওয়াই এর ভিতরে ঢোকানো সম্ভব, কখনোই সম্ভব না। কারণ কি, এটা একটা কনস্ট্যান্ট জিনিস, চেঞ্জেবল নয়। সো তুমি যত বড় কোডই লেখো না কেন, তুমি চাইলে ওইটাকে আর চেঞ্জ করাইতে পারবা না। এটাই এই জিনিসের মিনিং। ঠিক আছে, সো থ্যাংক ইউ, আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। আমি স্লাইডের লেকচার স্লাইড সব দিয়ে দিব আশা করি। সো আমাদের সাথে আমার সাথে থাকার অনুরোধ রইল, কারণ হচ্ছে গিয়ে আমরা এই এসপিএল এর যতগুলা ক্লাস আছে, তোমাদের এরপরে আছে আরো অনেক জিনিস আছে, যেমন লুপ আছে, তারপর আছে হচ্ছে গিয়া তোমাদের ফাংশন আছে। ঠিক আছে, ফাংশন আছে, দেন তোমাদের পয়েন্টার আছে, দেন তোমাদের হচ্ছে গিয়া পয়েন্টার আছে, তারপর হচ্ছে গিয়া রিকারশন আছে, তারপর তোমাদের আছে স্ট্রাকচার আছে, আমার নাম ভুল হয়েছে, স্ট্রাকচার আছে, তারপর হচ্ছে গিয়া তোমাদের ফাইল আছে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়া তোমাদের ফাইনালের টপিক। তাই তোমাদের মিডের টপিক কি কি, লুপ, তারপর হচ্ছে গিয়া 1D অ্যারে, আর হচ্ছে গিয়া 2D অ্যারে। ঠিক আছে, 1D অ্যারে আর 2D অ্যারে, হাতের লেখাটা অনেক খারাপ হয়ে গেল, 1D অ্যারে এবং 2D অ্যারে। ঠিক আছে, 1D এবং 2D অ্যারে আছে। সো এই আর হইতাছে গিয়ে যে ফার্স্টে কিছু আইসিএস এর বেসিক, আইসিএস এর যেরকম যা যা দেখে আসছো, আইসিএস এর যা যা দেখে আসছো ওগুলা, এবং হইতাছে যে এগুলাই তোমাদের হইতাছে গিয়ে মিডের সিলেবাস। এটা হচ্ছে তোমাদের মিডের সিলেবাস বেসিক্যালি হয় প্রতিবারই। আশা করি নেক্সট টাইম ওইটাই হবে, যদি চেঞ্জ হয় তাহলে তো জানবাই, আমাকে জানাতে পারবা। এবং আমরা বেসিক্যালি এই যে আমাদের যে ক্লাসগুলো শুরু হলো আমরা এখন থেকে এই জিনিসগুলোরে একটার পর একটা কমপ্লিট করবো। আমরা আজকে জাস্ট এই যে এই কাজটা করছি। ঠিক আছে, এরপরে আমরা যেগুলারে
নেক্সট ক্লাস হবে আমাদের লুপের উপরে, তারপর হবে আমাদের অ্যারের উপরে, তারপর হইতেছে গিয়া 2D অ্যারের উপরে হবে। এবং আমরা হচ্ছে গিয়া প্রতিটা ক্লাস শেষে আমরা কি করবো জানো, ক্লাসের এই লেকচার ভিডিও দেওয়ার পর আমরা হচ্ছে ওই যে কি থাকে না আমাদের প্র্যাকটিস প্রবলেম থাকে না, ওই প্রবলেমও আমরা সলভ করায় দিব। ঠিক আছে, প্রবলেম সলভ করায় দিব, প্রবলেম সলভ ভিডিও থাকবে। হচ্ছে প্র্যাকটিস প্রবলেম থাকে না, যে তোমার ওই যে অনেক ইতে থাকে, প্রবলেম দেওয়া থাকে, তোমাকে ওটাকে সলভ করতে হয়। সো ওই জিনিসগুলোকে আমরা সলভ করায় দিব। সাথে মিড এক্সামের কোয়েশ্চেন, মিড প্রিভিয়াস কোয়েশ্চেন, মিড প্রিভিয়াস কোয়েশ্চেনও তোমাদেরকে আমরা একদম সলভ করে দিব। ঠিক আছে, মিড প্রিভিয়াস যতগুলো কোয়েশ্চেন আমরা আমাদের হাতে মানে আমাদের কাছে সোর্সে আছে ওগুলো আমরা করাই দিব। এবং ফাইনাল একটা বলতে পারতেছি না, বিকজ অফ ফাইনাল অব্দি আগে বাইচা নেই, বাঁচলে ফাইনাল একটাও করানো হবে। ঠিক আছে, আই গেস ফাইনালেরও সব কিছুই করাই দিব। ঠিক আছে, যদি আমার কোনো বড় ধরনের সমস্যা না হয়, কারণ হচ্ছে গিয়া ভাগ্যের উপর কিছু বলা যায় না, প্রবলেম হইতেই পারে। সো আজকের মধ্যে এই পর্যন্তই, বাই, আমাদের সাথেই থাকো।